ঠিক আছে, যাই হোক। সো কোথায় তোমাদের করাচ্ছিলাম, এক সেকেন্ড। স্যার আপনার এটা খালি খালি লাগছে স্যার ফোল্ডার এগুলো। হ্যাঁ, আমি অনেক কিছু ডিলিট করে দিয়েছি, অনেক কিছু বেকার ছিল। হ্যাঁ, রিয়াক্ট করাচ্ছিলাম। আচ্ছা, আগের দিনে কি কি করিয়েছিলাম রিয়াক্টে একটু বলে দিই। আগের দিনে করিয়েছিলাম হচ্ছে ওই রিয়াক্টের মধ্যে কিভাবে আর কি কম্পোনেন্ট কিভাবে তৈরি করা যায়, এসব জিনিসগুলো করেছিলাম। আর রিয়াক্টের মধ্যে কিভাবে কম্পোনেন্ট লাইফ সাইকেল হয়, মানে রিয়াক্টের মধ্যে একটা কম্পোনেন্ট তৈরি করা, সেটাকে ব্রাউজারে নিয়ে যাওয়া, ব্রাউজার থেকে আবার নিয়ে আসা, এইসব জিনিসগুলোকে করিয়েছিলাম। সো আজকে আমি কিছু একটু রাউটিং টাইপের জিনিস দেখাবো, এটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে রিয়াক্টের মধ্যে রাউটিংটা কেমন করে হয়। ঠিক আছে, সো ফার্স্ট অফ অল আমরা কি করব, পাতিভাবে আমরা npx create react app করব। npx create react app অ্যাপ, এটা দেবো। এটা দেওয়ার পর এখানে দিয়ে দেবো আমি যেটা আমার অ্যাপের নাম হবে। ঠিক আছে, সো আমি দিয়ে দিচ্ছি এখানে ধরো মাই অ্যাপই নাম দিলাম, মাই প্রজেক্ট নাম দিলাম কিছু একটা। যাই নাম দেবো সেটা স্মল হ্যান্ড হবে যেন। হ্যাঁ, যাই হোক দিয়ে দিলাম, এটা আপনা হতেই অন হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবে। রিঅ্যাক্টের সিরিজটা শেষ করার পরে পিএইচপি লারাভেলটা করাবো। রিঅ্যাক্ট পিএইচপি লারাভেল সিভিতে লিখে দেবে, দুটো প্রজেক্ট দিয়ে দেবে রিঅ্যাক্ট পিএইচপি লারাভেলের। আই হোপ তারপরে কোনো জবে আর ঝামেলা হবে না। এই তোমাদের প্লেসমেন্টে বাড়াচ্ছে না কেউ, সৌভিক, না কলেজ থেকে? স্যার, আমার তো 5th সেম চলছে এরপরে। তো তোমার বিটেক না? হ্যাঁ হ্যাঁ বিটেক মানে পরের সেম থেকে হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর সুমন তোমারও তো মানে, তোমার মানে সেভেন স্যার সেম না? প্লেসমেন্ট, হ্যাঁ স্যার প্লেসমেন্ট আসছে, বাট রাউন্ড ক্লিয়ার হচ্ছে না। আচ্ছা, বুঝলাম। আর তুমি অ্যাক্সেঞ্চারে বসেছিলে? অ্যাক্সেঞ্চার তো এলো কিছুদিন আগে জেআইএস। স্যার না, আমাদের কলেজে আসেনি, আমাদের কলেজে ডিলারে এসেছিল। তো ডেলয়েট, হ্যাঁ। সবকিছু পাঠিয়েছি, বাট কোনো রেসপন্স করেনি এখনো। তো না, প্লেসমেন্ট করবে সেল থেকে করবে আবার মেল এখনো, করেছে। করবে করবে, টাইম আছে এখনো। আচ্ছা, আজকে একটা এক্সাম হলো আমার, ওই 60 বা ওই 70% ছিলনি বলে আমার হয়নি। কি অন্য কোনো কোম্পানি? হ্যাঁ স্যার, কি একটা টেং টং না কি একটা ছিল, মানে অ্যাপ ডেভেলপমেন্টে আর কি, হয়নি আমার। আচ্ছা, আর সৌভিক তোমাদের তো মনে হয় পরের বছরে জুলাই জুলাই আগস্টের দিকে অ্যাক্সেঞ্চার বসতে পারবে তুমি, হ্যাঁ স্যার। যদি আসে। টেকনো তো না? টেকনোতে হ্যাঁ মনে স্যার। হয় বসে যাবে, বসে যাবে। অ্যাক্সেঞ্চার তো দেয়, প্রত্যেকবারই বসে দেয়। হ্যাঁ হ্যাঁ, আসে আসে।
তো তৈরি হয়ে গেছে এখানে রিয়াক্টের প্রজেক্টটা। এবার আমি সিডি মাই প্রজেক্ট করে, যেটা আমার প্রজেক্টের ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে ঢুকে গেলাম আর প্রজেক্টটাকে স্টার্ট করে দিলাম npm স্টার্ট করে। ঠিক আছে, এটা স্টার্ট হচ্ছে হোক, আর আমি এখানে এথনিক ফোল্ডার থেকে যেগুলো যেগুলো আমার লাগবে না সেগুলোকে ডিলিট করে দেবো। সো এখান থেকে আর পাবলিক ফোল্ডারের থেকে যেগুলো যেগুলো আমার লাগবে না সেগুলোকে আমাকে ডিলিট করতে হবে। তো তার আগে আমার প্রজেক্টটা আমার মাউন্ট হয়ে যাক, মানে ব্রাউজারে চলে যাক, তারপর আমি এটা ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট টাইম রান করতে জাস্ট প্রবলেম হয়, ইভেন আমার ল্যাপটপে একটু বেশি প্রবলেম হয়, কারণ আমার ল্যাপটপ অনেক পুরনো এবং অনেক প্রজেক্ট করা হয়েছে এখানে, ওই জন্য এখন আমাকে অবস্থা খুব খারাপই ল্যাপটপটার। তোমাদের হবে না, তোমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, তারা একটু টাইম লাগবে, এটা হয়ে যাবে। হ্যাঁ, স্টার্টিং দ্য ডেভেলপমেন্ট সার্ভার চলে এসেছে, এখানে আমার রিঅ্যাক্টের প্রজেক্টটা চলে আসবে। হুম, বলছি আপনার যেমন গুগল ট্যাবে খুলছে, তো আমার মাইক্রোসফট এজে খুলছে, এটা কি চেঞ্জ করা যাবে? হ্যাঁ, ডিফল্ট ব্রাউজারটা চেঞ্জ করতে হবে, মানে সেটিংসে গিয়ে, এই কম্পিউটারের সেটিংসে গিয়ে, উইন্ডোজের সেটিংসে গিয়ে মাইক্রোসফট এজ থেকে ডিফল্ট ব্রাউজারটা মাইক্রোসফট এজ থেকে চেঞ্জ করে গুগল ক্রোমে করতে হবে। আর তাতেও কিছু ম্যাটার করে না, এখানে তুমি ক্রোমে এসে লোকাল হোস্ট 3000 লেখো তাও চলে আসবে। মানে লোকাল হোস্ট 3000টা তুমি নিজের কম্পিউটারে যে কোনো ব্রাউজারে লেখো, এই যে লেখো, ব্রেভে লেখো, যাতে ইচ্ছে লেখো, ম্যাটার করে না। ঠিক আছে, এটা হলো। এবার আমার যেগুলো যেগুলো লাগবে না সেগুলোকে আমি ডিলিট করে দেবো। সেখান থেকে আমার এতগুলো জিনিস লাগবে না, সেগুলোকে ডিলিট করে দিই। আমার অ্যাপ ডট সিএসএস লাগবে না, এটাও লাগবে না, ইন্ডেক্স ডট সিএসএসও লাগবে না, সব ডিলিট করে দেবো, শুধু ইন্ডেক্স ডট জেএস আর অ্যাপ ডট জেএসটা বাদে। ব্যাস, এগুলো সব হাটিয়ে দিলাম। আর এখান থেকেও আমার অনেক কিছু লাগবে না, ইন্ডেক্স ডট এইচটিএমএল বাদে কোনোটাই লাগবে না, সব কটাকে আমি হাটিয়ে দিচ্ছি। ব্যাস, এগুলোকে হাটিয়ে দিলাম। এবার যেগুলো যেগুলো হাটিয়ে দিয়েছি সেই ইম্পোর্ট গুলোকেও তাহলে আমাকে হাঁটাতে হবে, সেখান থেকে আমি হাটিয়ে দিলাম এটা। আর এখান থেকেও আমার এটা হাটিয়ে দিয়েছিলাম আমি, সরিয়ে দিলাম। আর কিছু আছে, আর হ্যাঁ, ম্যানিফেস্ট ডট জেসন, এটাকেও আমি হাটিয়ে দিলাম। ব্যাস, আর কিছু নেই এখানে, হয়ে গেল। এবার অ্যাপ ডট জেএস থেকে, ইন্ডেক্স ডট জেএস থেকে, এই দুটো জায়গা থেকে আমার এই ইম্পোর্ট গুলো আর কাজে লাগবে না, তো ওগুলো হাটিয়ে দিলাম। এত কিছু আমার লাগবে না, সব আমি হাটিয়ে দিলাম। এখানে একটা রিয়াক্ট ফ্র্যাগমেন্টকে জাস্ট আমাকে দিতে হবে, যার মধ্যে আমি পরে কোড করব, এখন কিছু করব না। সো হয়ে গেল। আর ইন্ডেক্স ডট জেএস এর মধ্যে অনেক জিনিস আছে, সেই জিনিসগুলোকে আমাকে ডিলিট করে দিতে হবে, মানে ইম্পোর্ট করা আছে সেগুলোকে আমাকে হাটিয়ে দিতে হবে, এগুলো আমি ডিলিট করে দিয়েছি যেহেতু। সো এখান থেকে আমি ইন্ডেক্স ডট সিএসএস টাকে হাটিয়ে দেবো, রিপোর্ট ওয়েব ভাইটালসটাকে হাটিয়ে দেবো, আর রিপোর্ট ওয়েব ভাইটালসটাকে এখান থেকে হাটিয়ে দেবো। ব্যাস, ডান, হয়ে গেল, হয়ে গেছে। এইবার এবারে গিয়ে দেখো পুরো সাদা হয়ে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবার আমি নিজের ইচ্ছে মতন রাউটিংটা দেখানো, আজকে আমার দুটো মেন গোল আছে, একটা হচ্ছে রাউটিং দেখানো আর একটা সিএসএস দেওয়া। রিয়াক্টের মধ্যে কি করে সিএসএস দেবো আর রিয়াক্টের মধ্যে কি করে একটা পেজ থেকে আরেকটা পেজে যাবো, এটা হচ্ছে ব্যাপার। সো আমি এখানে, যেহেতু আমার রাউটিং এর জন্য একটা প্যাকেজ লাগবে, দেখো রিয়াক্টে যখন কাজ করবে, প্রত্যেকটা স্পেসিফিক কাজ করার জন্য, কিছু কিছু স্পেসিফিক কাজ করার জন্য তোমার কিন্তু প্যাকেজ ইনস্টল করতে হবে। সো আমি কি করি, আমি দুখানা কিন্তু টার্মিনাল খুলে রাখি, একটা হচ্ছে এটা যেখানে আমার রান হচ্ছে, আর একটা প্লাস করে খুলে রাখি যে জায়গাটা, এটা যেখানে আমি ইনস্টল করব। কিন্তু ইনস্টলেশনটা যেন ওই ফোল্ডারের মধ্যে হয় যেখানে আমার প্রজেক্টটা আছে। আমার প্রজেক্টটা কোথায় আছে, মাই প্রজেক্টের মধ্যে আছে, কিন্তু এখানে দেখো আমি রিয়াক্টের মধ্যে আছি। সো আমায় কি করতে হবে, সিডি মাই প্রজেক্ট, এটা করলাম। এবারে আমি যেটা আজকে দেখাবো সেটা হচ্ছে রাউটিং। রাউটিং এর জন্য যেটা লাগে সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। ঠিক আছে, যে প্যাকেজটা আমার লাগে রাউটিং এর জন্য তার নাম হচ্ছে রিয়াক্ট রাউটার ডম, এটা খুব ইম্পর্টেন্ট একটা প্যাকেজ। তো ফার্স্ট রিয়াক্টের মধ্যে যে প্যাকেজটা আমি করাচ্ছি সেটা হচ্ছে রিয়াক্ট রাউটার ডম। সো আমি এখানে লিখবো npm install react router dom, react hyphen router hyphen dom।
দিয়ে দিলাম, এন্টার করে দেবো। এটা আমার ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়েছে কিনা সেটা দেখবো কি করে, সেটা দেখার জন্য আমি বলে দিচ্ছি। প্যাকেজ ডট জেসন এর মধ্যে দেখো চলে আসবে। প্যাকেজ ডট জেসন এখন কিন্তু নেই, দেখো রিয়াক্ট রাউটার ডম। এটা ইনস্টল হয়ে গেলে দেখবে এটা চলে আসবে। হয়ে গেছে। আর এখানে দেখো রিয়াক্ট রাউটার ডম চলেও এসছে, আর উইথ ভার্সন বলে দিয়েছে 7 নম্বর ভার্সনে আমার চলে এসছে। ঠিক আছে, হয়ে গেল। এবার রিয়াক্ট রাউটার ডম কে ইউজ করে আমি আরামসে সব কটা রাউটিং করতে পারবো। এবারে যেহেতু আমার অনেকগুলো রাউটিং দরকার আছে, সো আমি অনেকগুলো পেজ আগে বানিয়ে নিই। তো তোমাদের আমি আগের দিনই বলেছিলাম কি করে পেজ বানাতে হয়। পেজ মানে এখানে অ্যাকচুয়ালি কম্পোনেন্ট হয়, রিয়াক্টের মধ্যে কম্পোনেন্ট হয়। সো আমি এখানে এসআরসির মধ্যে কম্পোনেন্টস বলে একটা ফোল্ডার বানাবো, কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে সবগুলো বানাবো। সো এখানে বানাচ্ছি কম্পোনেন্টস, কম্পোনেন্টস দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি ধরো 3টে পেজ বানাচ্ছি আপাতত। একটা হচ্ছে হোম, হোম ডট জেএসএক্স, এটা দিলাম। আর আচ্ছা, জেএস কোনটাকে দেবো আর জেএসএক্স কোনটা দেবো সেটা একটা প্রশ্ন। জেএসএক্স মানে হচ্ছে যেখানে আমার এইচটিএমএল এর মতন ডেটা রিটার্ন হচ্ছে না, সেটাকে কিন্তু জেএসএক্স দিতে হয়, বা জেএস দিলেও চলে। কিন্তু যেখানে আমার এইচটিএমএল টাইপের কোনো কোড রিটার্ন হচ্ছে না, সেখানে কিন্তু কোনোদিন জেএসএক্স দেবে না। যেমন দেখো অ্যাপ ডট জেএস, যেটা এখানে আমার এইচটিএমএল তো রিটার্ন হবে না, H1 ট্যাগ দিয়ে আমি এইচটিএমএল তো রিটার্ন করবো। হ্যালো ওয়ার্ল্ড ধরো দিলাম, হ্যালো ওয়ার্ল্ড, এই ফাংশনটা কি রিটার্ন করছে, এইচটিএমএল তো রিটার্ন করছে। সো এর নাম আমি জেএসএক্স দিতেই পারতাম, অ্যাপ ডট জেএসএক্স। ওকে, কিন্তু আমি যদি এটা নর্মাল জিনিস রিটার্ন করতো, যেমন এইটা ইন্ডেক্স ডট জেএস, এই দেখো এ কিন্তু কোনো এইচটিএমএল ফ্রেগমেন্ট রিটার্ন করছে না, কম্পোনেন্ট রিটার্ন করছে। সো এর নাম আমি সাধারণত জেএসএক্স কিন্তু দেবো না, ঠিক আছে, জেএস দেবো। এবার আমি এখানে হোম ডট জেএসএক্স এ এলাম। এখানে কি করতে হয়, আমাকে একটা ফাংশন বানাতে হয়, ফাংশনটাকে এক্সপোর্ট করতে হয়। ওকে, সো অত কিছু করার কিছু দরকার নেই। আমি বলেছিলাম একটা এক্সটেনশন নামিয়ে রাখতে, সেটার নাম হচ্ছে রিয়াক্ট স্নিপেট বলে একটা হয়, রিয়াক্ট স্নিপেট। এইটাকে ডাউনলোড করে রাখবে সবাই। এটা ডাউনলোড করলে জাস্ট এখানে এসে লিখবে RAFCE, এটাকে লিখলে আরামসে তোমার কাছে যেটা তুমি চাইছো সেটা চলে আসবে। দেখো ফাংশন বানিয়ে এরা অলরেডি রিটার্নও করে দিয়েছে। ঠিক আছে, ফাংশন বানিয়েছে এন্ড রিটার্নও করে দিয়েছে। হলো, এটা গেল। এবার আমি একটা জিনিস বলে দিই, যাদের যাদের জাভাস্ক্রিপ্ট বুঝতে একটু অসুবিধা হয় তাদের জন্য এটা, সেটাই বলে দিচ্ছি। জাভাস্ক্রিপ্টে জেনারেলি ফাংশন কভাবে হয়, এটা একটা বলেছিলাম ফাংশন হয়। ফাংশন অ্যাড দিলাম ধরো, দিয়ে এক্স কমা ওয়াই ধরো দিলাম, দিয়ে এখানে ফাংশনের বডি দিয়ে দিলাম। ঠিক আছে, ধরো রিটার্ন করলাম এক্স প্লাস ওয়াই, এটা একটা নর্মাল বেসিক টাইপের ফাংশন জাভাস্ক্রিপ্টে। আর একটাও হয়, সেটা হচ্ছে ভ্যার বা লেট বা কনস্ট, এই তিনটে ডেটা টাইপ, এই তিনটে কিওয়ার্ডই দেওয়া যায়। এটা অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য ইউজ হয়। ঠিক আছে, যেমন আমরা ইন্ট দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, ইন্টিজার ভ্যারিয়েবল, মানে সি এর মধ্যে, সি প্লাস প্লাস এর মধ্যে, এর মধ্যে। সো এখানে আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার জন্য এই তিনটি ইউজ করতে হয়, ভ্যার লেট কনস্ট। ঠিক আছে, সো এটা দেওয়ার পরে আমাকে ফাংশনটার নাম দিতে হবে, ধরো ফাংশনের নাম দিলাম অ্যাড, তারপরে ইকুয়াল টু দিতে হবে। ইকুয়াল টু দিয়ে আমি যদি বোঝাতে চাই যে এটা একটা ফাংশন, তাহলে আমাকে এখানে ব্র্যাকেট দিতে হবে। ব্র্যাকেট দেওয়ার পরে এর বডিটা যখন দেবো আমি, তখন বডিটা দেওয়ার আগে এরকম করে ইমপ্লাইজ সাইন দিতে হবে। ঠিক আছে, এরকম করে। তারপরে তুমি বডি দাও, তারপরে তুমি বডি দাও। এবারে এর প্যারামিটার গুলো কোথায় দেবো, এখানে এক্স কমা ওয়াই। এটা হচ্ছে নর্মাল ফাংশন একটা। এবার আমি এখানে লিখতেই পারি রিটার্ন এক্স প্লাস ওয়াই, রিটার্ন এক্স প্লাস ওয়াই। তাহলে এইটা আর এইটার মধ্যে কিন্তু কোনো ফারাক নেই, এটা যা এটাও তাই। ঠিক আছে, সো এখানে দেখো রিয়াক্টে এইটা ইউজ করা হয়েছে, রিয়াক্টে এটা ইউজ করা হয়েছে। দেখো কনস্ট হোম নামে একটা ফাংশন বানিয়েছে, ইকুয়ালস টু ব্র্যাকেট দিয়ে দিয়েছে, মানে এটা ফাংশন। তারপরে এমপ্লয়িজ সাইন দিয়ে আমার বডি দিয়েছে ফাংশনটার। রিটার্ন কি করছে, একটা ফ্র্যাগমেন্ট রিটার্ন করছে, জেএসএক্স ফ্র্যাগমেন্ট। হ্যাঁ, এবার এই ফাংশনটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি এখান থেকে, যে ফাংশনটা বানালাম সেই ফাংশনটাকে আমি এক্সপোর্ট করে দিচ্ছি এখান থেকে। এক্সপোর্ট করব কোথায়, ইম্পোর্ট করবো এখনো জানি না, যেখানে ইচ্ছে সেখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, সো এখানে আমি দিলাম, এখানে গিয়ে আপাততর জন্য জাস্ট লিখে দাও H1 ট্যাগ দিয়ে দিস ইজ হোম পেজ, দিস হোম পেজ, এরকম বললাম। এবারে আরো দুটো পেজ বানিয়ে নিই এখানে আমি, অ্যাবাউট আর কন্ট্যাক্ট, ধরো যা ইচ্ছে বানাতে পারো, আমি অ্যাবাউট আর কন্ট্যাক্টই বানাচ্ছি। আচ্ছা, কম্পোনেন্টের ফার্স্ট লেটার যেন সবসময় ক্যাপিটাল হয়।
ব্যাস 3টে পেজ বানিয়ে নিয়েছি। এবার এই 3টে পেজকে আমি যদি দেখাতে চাই তো কি করে দেখাবো? সো পাতিভাবে তো app.jsx এ যদি আমি যাই, এখানে গিয়ে app.js এ যদি যাই, গিয়ে বলে দিই যদি যে দিস ইজ দ্য অ্যাপ বা দিস ইজ দ্য ইন্ডেক্স, ওকে? কারণ এটাই তো ফার্স্ট পেজ আমার, দিস ইজ দ্য ফার্স্ট পেজ, যেটা আমার প্রথম দেখা যাবে ব্রাউজারে। ওটা না হয় বললাম আমি, ঠিক আছে? সো এখানে আমার দিস ইজ দ্য ফার্স্ট পেজ দেখা যাচ্ছে, দিস ইজ দ্য ফার্স্ট পেজ। এবার আমি দেখাতে চাই হোমটা এর নিচেই দেখা যাবে, এর নিচেই যদি দেখাতে চাই আমি, তাহলে আমি এখানে h1 ট্যাগের নিচে যাব, h1 ট্যাগের নিচে যাব, নিচে গিয়ে আমি চাই হোমটা এখানে দেখা যাক। তো কি করব, হোমটাকে এখানে কল করতে হবে সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে। ট্যাগ কেমন হয়, h2 ট্যাগ দিলাম, এটা হচ্ছে ওপেন হয়েছে ক্লোজ হয়েছে। কিন্তু যদি এটা এরকম দিতাম না, এরকম দিতাম, ঠিক আছে, এটা হচ্ছে সেলফ ক্লোজিং, কিন্তু এটা হচ্ছে সেলফ ক্লোজিং। সো সেলফ ক্লোজিং ট্যাগের মধ্যে কোনো কম্পোনেন্টের নাম যদি দিয়ে দিই আর উপরে ওটা ইম্পোর্ট করে দিই, তাহলে আমার কিন্তু চলে আসে ওটা। সো ফার্স্ট অফ অল আমি এখানে লিখবো ধরো ওটার নাম হচ্ছে অ্যাবাউট বা হোম, হোম ধরো দিয়ে দিলাম হোম, এরকম লিখলাম। এবার আমাকে উপরে হোমটাকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট কিভাবে করব, দেখো কোথায় আছে এটা, app.js টা কোথায় আছে, এসআরসি এর মধ্যে, আর হোমটা কোথায় আছে, হোমটা আছে কম্পোনেন্টস এর মধ্যে। সো আমি কি করব, ইম্পোর্ট, ইম্পোর্ট হোম। কোত্থেকে ইম্পোর্ট করব হোমটাকে, ফ্রম, ইম্পোর্ট হোম ফ্রম, কোথার থেকে, এই কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে আছে, এবং app.js এন্ড কম্পোনেন্টসটা দুটো সেম ফোল্ডারের মধ্যে আছে এসআরসি এর মধ্যে। তো এখানে ডট ডট স্ল্যাশ হবে না, শুধু ডট স্ল্যাশ হবে, ডট স্ল্যাশ দিলাম, দেওয়ার পরে কম্পোনেন্টস স্ল্যাশ, তার মধ্যে হচ্ছে হোম, ব্যাস চলে এসেছে, ঠিক আছে? তো আমার হোমটা এখন দিস ইজ দ্য ফার্স্ট পেজের নিচে দেখা যাবে, দেখে নাও, দিস ইজ দ্য ফার্স্ট পেজের নিচে দিস হোম পেজ দেখা যাচ্ছে, ওটা যেখানে লিখেছিলাম। এবার ঠিক সেম ভাবে এখানে অ্যাবাউটটাও দেখা যাবে, সেখানে অ্যাবাউট দিলাম, অ্যাবাউট। তারপরে এখানে ধরো আরেকটাও দেখাতে চাইছি আমি, এখানে দিলাম ধরো কন্ট্যাক্টটাকেও দেখাতে চাইছি আমি। দেখো আমি এন্টার করছি, আপনা হতেই ওপরে ইম্পোর্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাই গেল। দেখো সবকটাই দেখা যাচ্ছে, কিন্তু আমি এরকম চাইছি না, আমি চাইছি রাউটিং দিতে, যে স্ল্যাশ হোমে গেলে তবে হোম পেজে যাবে, স্ল্যাশ অ্যাবাউটে গেলে তবে অ্যাবাউট পেজে যাবে, স্ল্যাশ কন্ট্যাক্টে গেলে তবে কন্ট্যাক্ট পেজে যাবে, এটা আমি চাইছি, ঠিক আছে? আচ্ছা এখনো অবধি কোনো বুঝতে অসুবিধা, সৌভিক সুমন দুজনেই? না না স্যার, স্যার। প্রবলেম হচ্ছে না। আচ্ছা ঠিক আছে। তো এখন আমি কি ইনস্টল করেছিলাম, রিয়াক্ট রাউটার ডম কে ইনস্টল করেছিলাম। সো রিয়াক্ট রাউটার ডমের মধ্যে রিঅ্যাক্ট রাউটার ডম ওটা একবার এক্সটেনশনে দেখান, মানে কিভাবে ডাউনলোড করতে হয় কোনটা? এই তো npm ইনস্টল, এই তো যা কিছু ডাউনলোড করবে এরকম করে ঠিক আছে, npm ইনস্টল, ইনস্টল তারপরে প্যাকেজের নাম, যেটা তোমার প্যাকেজের নাম, আমার ক্ষেত্রে রিয়াক্ট রাউটার ডম, সো আমি এখানে লিখে দিলাম রিয়াক্ট রাউটার ডম, এরকম লিখলেই হয়ে যাবে। ওকে স্যার। এটা হলো। এবার আমি এখানে রিয়াক্ট রাউটার ডম থেকে যেহেতু কাজ করব, সেখানে আমি দেবো ইম্পোর্ট। রিয়াক্ট রাউটার ডমের মধ্যে এমন কি জিনিস আছে যেটা দিয়ে আমরা করতে পারি কাজ। রিয়াক্ট রাউটার ডমের মধ্যে আছে হচ্ছে ব্রাউজার রাউটার, ব্রাউজার রাউটার, আমার চাই ব্রাউজার রাউটার, আচ্ছা, ব্রাউজার রাউটার চাই, আর রাউটস চাই, আর রাউট চাই। এই তিনখানা কম্পোনেন্ট ইনবিল্ড, এগুলো সব বানানো আছে রিয়াক্ট রাউটার ডমের মধ্যে। এগুলোকে ইউজ করে আমাকে কাজ করতে হবে। কোথার থেকে আনছি এই তিনটেকে, এই তিনটেকে আমি নিলাম ফ্রম রিয়াক্ট রাউটার ডম, এনে নিয়েছি। এবার রাউট গুলোকে এখানে আমাকে বানাতে হবে। সো রাউট কিভাবে বানাবো, ফার্স্টে আমাকে ট্যাগ দিতে হবে ব্রাউজার রাউটার ট্যাগ, ফার্স্টে প্রথম ট্যাগ হবে ব্রাউজার রাউটার ট্যাগ, ব্রাউজার রাউটার ট্যাগ দিলাম। এবার এই ট্যাগের আন্ডারে হবে হচ্ছে রাউটস ট্যাগ, এই ট্যাগের আন্ডারে হবে হচ্ছে রাউটস ট্যাগ, তার একটু ফরম্যাট করে নি। হ্যাঁ, এই ট্যাগের আন্ডারে রাউটস ট্যাগ হবে, তো এখানে লাগিয়ে দিলাম রাউটস ট্যাগ। রাউটস ট্যাগের আন্ডারে হবে রাউট ট্যাগ, বাট রাউট ট্যাগটা কিন্তু সেলফ ক্লোজিং হবে, ঠিক আছে? সো এখানে আমি দিয়ে দিলাম রাউট ট্যাগের মধ্যে এরকম, বা সেলফ ক্লোজিং ছাড়াও তোমরা দিতে পারো, ওটা পরে দেখাবো, কিন্তু আমি এখানে সেলফ ক্লোজিং দিয়ে দেখাচ্ছি আপাতত, এরকম সেলফ ক্লোজিং ট্যাগ। এবার রাউটের মধ্যে আমি বলবো হচ্ছে কোথায় আমার যাবে, ঠিক আছে? রাউটের মধ্যে আমি বলবো কোথায় আমার যাবে। সো আমি ফার্স্টে একটা পাথ লাগালাম, ধরো পাথ দিলাম। এই পাথটা দেওয়ার পরে আমি বলে দিলাম যদি স্ল্যাশ হোম হয়, যদি স্ল্যাশ হোম হয় তাহলে যাও হচ্ছে হোম পেজে, যদি স্ল্যাশ হোম হয়, পাথ যদি স্ল্যাশ হোম হয়, তাহলে এলিমেন্ট হবে হচ্ছে আমার, এলিমেন্ট হবে আমার হোম বলে যে কম্পোনেন্টটা ছিল সেটা, এটা, ঠিক আছে? এবার ঠিক সেম ভাবে বাকিগুলো বানিয়ে নাও। হোম আছে, এখানে হবে হচ্ছে ধরো স্ল্যাশ অ্যাবাউট যদি দিই, অ্যাবাউট, তাহলে এখানে আমি দিয়ে দিলাম অ্যাবাউট,
আর ঠিক সেম ভাবে এখানে যদি স্ল্যাশ কন্ট্যাক্ট দিই তাহলে এখানে হবে আমার কন্ট্যাক্ট, ব্যাস ডান। ঠিক আছে, তো সবকটাই এখানে আমার দেয়া হয়ে গেছে। এবারে ওখানে গিয়ে দেখো, এখন আমার সব আসছে না, কিন্তু আমি দেখো এখানে গিয়ে স্ল্যাশ হোম লিখছি, এখন স্ল্যাশ হোম লিখলাম, দেখো তখন আমার হোমটা এলো। ঠিক আছে, তারপর এখানে যখন আমি স্ল্যাশ অ্যাবাউট লিখলাম তখন আমার অ্যাবাউটটা এলো। কিন্তু কেন ওপরে দিস ইজ দ্য ফার্স্ট পেজ এটা কেন আসছে? এর কারণটা হচ্ছে আমার কিন্তু অ্যাপ ডট জেএস টাই আপডেট হচ্ছে বারবার, আমার কিন্তু অ্যাপ ডট জেএস টাই বারবার ধরে আপডেট হচ্ছে। এই লেখাটা কনস্ট্যান্ট এখানে পড়ে আছে, তাই জন্য এটা আসছে। ঠিক আছে, এই লেখাটা কনস্ট্যান্ট এখানে পড়ে আছে বলেই এটা কিন্তু বারবার ধরে আসছে আমার। সো এই নিচের অংশটা কখন আসবে? যখন স্ল্যাশ হোম হবে তখন এই নিচের অংশটাতে হোম আসবে, যখন এই অ্যাবাউটটা হিট করবে তখন এর নিচের অংশটাতে অ্যাবাউট আসবে। এরকম করে আমার চলছে। তো এটাকে যদি আমি হাটিয়ে দিই তাহলে আমার কোনো প্রবলেম হবে না, এটা যদি হাটিয়ে দিই আর তাহলে আমার কোনো প্রবলেম হবে না। আর যদি ইন্ডেক্স পেজ একটা থাকে আমার, তাহলে আমি এখানে একটা ইন্ডেক্স বলে একটা কম্পোনেন্ট বানিয়ে নিই, কি আছে? হ্যাঁ, বা ল্যান্ডিং বলে একটা কম্পোনেন্ট বানিয়ে নিই। হ্যাঁ, বা ধরো শুধু স্ল্যাশ যদি থাকে আমার, রাউট দিয়ে দিলাম, রাউট দিয়ে আমি বলে দিলাম যদি পাথটা হয় শুধু স্ল্যাশ অনলি স্ল্যাশ, তাহলে আমার একটা এলিমেন্ট চাই। ঠিক আছে, আর একটা এলিমেন্ট আমার চাই। তো সেই এলিমেন্টটা আমি এখনো বানাইনি, সো আমি এখন ধরো বানিয়ে দিচ্ছি একটা এলিমেন্ট এখানে। সো ধরো এখানে আমি বানিয়ে দিলাম ল্যান্ডিং ডট জেএসএক্স বা ল্যান্ড ডট জেএসএক্স, কারণ যে কোনো ফার্স্ট পেজটাকে ল্যান্ডিং পেজই বলা হয়। সো এই জন্য আমি এখানে ল্যান্ডিং ডট জেএসএক্স বললাম। আমি এখানে বলে দিলাম দিস ইজ দ্য ইন্ডেক্স পেজ। ঠিক আছে, সো আমি এখানে বললাম জেএসএক্স ফ্র্যাগমেন্ট দিয়ে এখানে বলে দিলাম h1 ট্যাগ দিয়ে দিস ইজ দ্য ইন্ডেক্স পেজ। ডান, ঠিক আছে, হয়ে গেছে। সো এখানে আমার ফার্স্টের জন্য যখন কোনো কিছু থাকবে না, শুধু স্ল্যাশ থাকবে, মানে লোকাল হোস্ট 3000 স্ল্যাশ আর কিচ্ছু না। আর স্ল্যাশ না দিলেও আপনার হতে ওটা স্ল্যাশই দেয়, মানে লোকাল হোস্ট 3000 মানেই কিন্তু লোকাল হোস্ট 3000 স্ল্যাশ। ঠিক আছে, এবার আমি এখানে দেবো ল্যান্ড, সো এটা দিয়ে দিলাম ল্যান্ড, ব্যাস হয়ে গেল। স্যার ইম্পোর্ট করতে হবে তো? হয়ে গেছে ইম্পোর্ট। আচ্ছা আচ্ছা। যখন এন্টার দেবে এখানে কন্ট্রোল স্পেস করে যখন এন্টার দেবে সাজেশনে আসবে তখন আপনার হতে ইম্পোর্ট হয়ে যাবে। হয়ে গেছে, তো আমি এখানে ফার্স্ট পেজে গেলাম, দেখো দিস ইজ দ্য ইন্ডেক্স পেজ আসছে। তাও এবারে স্ল্যাশ স্ল্যাশ দিতে থাকলে আসতে থাকবে। এটা গেল। আর একটা জিনিসও করা যায়, সেটা হচ্ছে আমি এখানে স্ল্যাশ না লিখেও না আমি এটাও লিখতে পারতাম এখানে, আমি এখানে লিখতে পারতাম ইন্ডেক্স। ঠিক আছে, আমি এখানে লিখতে পারতাম ইন্ডেক্স। যদি ইন্ডেক্স দেন তাহলে কি অবস্থা দেখো, আমি এখানে রিফ্রেশ করছি, দেখো কোনো এরর আসেনি। তার মানে অ্যাকচুয়ালি শুধু স্ল্যাশ দেয়া আর এখানে বুঝিয়ে দেয়া যে এটা ইন্ডেক্স, দুটো সেম জিনিস, আলাদা কিচ্ছু না। হ্যাঁ, মানে এখানে ইন্ডেক্স লিখলাম আর এখানে পাথ দিয়ে স্ল্যাশ দিলাম, দুটো সেম জিনিস। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। এবারে ধরো এরকমও হতে পারে, এরকম কখনো হতে পারে যে এমন কোনো একটা রাউট আমার কাছে চাইছে, হ্যাঁ, যেটা আমি আদৌ বানাইনি। ঠিক আছে, এমন কোন রাউট আমার কাছে চাইছে সেই রাউটটা আমি আদৌ বানাইনি। ধর আমাকে এরকম বললো রাউট পেজ নট ফাউন্ড বা এরর এরকম সামথিং আছে। হ্যাঁ ওরকম টাইপেরই। সো দেখো অনেক ওয়েবসাইটে এরকম হয়, দেখবে দেখো যেগুলো বড় বড় কোম্পানিজ যারা আছে লাইক জোম্যাটো এন্ড এরা যারা আছে এরা কিন্তু ওই পেজ নট ফাউন্ড এর মেসেজটাও কিন্তু অনেক স্টাইল মেরে দেয়, দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো সেগুলোকে আমি কি করে করতে পারবো? তাহলে ওরা তো নিজে একটা কম্পোনেন্ট বানিয়েছে না তার জন্য। সো ওটা করতে গেলে এভাবে করতে হবে। সো আমি এখানে ধরো দিলাম এমন কোন পাথ চাইছে যে পাথটা আমার নেই আমার কাছে, তো এইরকম পাথকে স্টার বলা হয়। স্টার মানে যেরকম পাথ নেই আমার কাছে আদৌ। সো স্টার যদি হয় তখন একটা এলিমেন্টকে আমি পাঠিয়ে দেবো এখানে। সো এলিমেন্টটা আমি বানিয়ে নিচ্ছি এখানে। ধরো আমি এরার নামই একটা এলিমেন্ট বানিয়ে নিলাম এখানে, বা নট ফাউন্ড নামে বানিয়ে নিলাম, নট ফাউন্ড ডট জেএসএক্স। এখানে RFC করে এখানে লিখে দেবো রিকোয়েস্ট ইনভ্যালিড রিকোয়েস্ট, এরকম ধরো বলে দেবো। বা লিখে দেবো পেজ নট, হ্যাঁ পেজ নট ফাউন্ডই লিখে দিই, পেজ নট ফাউন্ড, ব্যাস এইটুখানি লিখলাম। তো এইটা আমার চাই ওখানে যখন আমার এইটা হিট হবে। তো আমি এখানে দিলাম পেজ নট ফাউন্ড বা নট ফাউন্ড, যেটার নাম দিয়েছিলাম নট ফাউন্ড দিয়ে দিলাম, সেভ করলাম। এবারে গিয়ে দেখো আমি একটা উল্টো পাল্টা কিছু একটা ইউআরএল দিয়ে দিচ্ছি ওখানে। সেখানে ধরো এরকম দিলাম, দেখো পেজ নট ফাউন্ড আসছে। ঠিক আছে,
সো এরকমই। সো রিয়াক্ট রাউটার ডম আই থিঙ্ক ক্লিয়ার আছে। রিয়াক্ট রাউটার ডম এর থেকে বেশি কিছু নেই। হ্যাঁ, স্যার একটু আরেকবার দেখান না, একটু বুঝতে পারলাম না। কোন স্যার জায়গাটা এই বুঝতে পারলাম না? ব্রাউজার হ্যাঁ বল। ব্রাউজার সুমন, রাউটারটা হ্যাঁ তুমি আগে বলো। হ্যাঁ সৌভিক বলো কি বলছো। ব্রাউজার রাউটারটা অলওয়েজ আমরা ওই অ্যাপ ডট জেএসই রাখবো, তাই তো? লাস্টের দিকে বা না ফার্স্টের না দিকে না, এরকম কোনো মানে নেই। আচ্ছা আমি অন্য কোনো ফাইলও রাখতে পারি, সেই ফাইলটাকে এখানে কল করে নাও। হ্যাঁ আচ্ছা হ্যাঁ, এবারে সুমন বলো কি বলছিলে। সো ওই স্টারটা দেখান একবার, পাঁচ স্টার। হ্যাঁ, পাথ স্টার মানে হচ্ছে এটা সেই কারণে দেয়া হয় যেখানে ধরো আমার পাথটা এক্সিস্ট নেই, মানে এক্সিস্টই করে না। মানে আমার কাছে স্ল্যাশ হোম নামে একটা রাউট তো আছে, তার এগেনস্টে হোমটা আসছে, বা স্ল্যাশ অ্যাবাউটের এগেনস্টে আমার কাছে অ্যাবাউট পেজ আসছে, স্ল্যাশ কন্ট্যাক্টের এগেনস্টে কন্ট্যাক্ট পেজ আসছে। এরকম হতেই পারে কোনো একটা ইউজার দিল স্ল্যাশ উল্টোপাল্টা কিছু একটা দিয়ে দিল, স্ল্যাশ ইন্ডেক্সিফাই এরকম কিছু একটা দিয়ে দিল উল্টোপাল্টা কিছু একটা। তার এগেনস্টে তো আমার কোনো কম্পোনেন্ট তো নেই অ্যাকচুয়ালি, না? মানে যে পাথটা ও দিয়েছে সেই পাথটা তো ইনভ্যালিড পাথ, তাই না? সো তখনকার জন্য কোন পেজটা আসবে? সো যদি কোনো ইনভ্যালিড পাথ দিয়ে দেয় ও, তার জন্য আমি এই কম্পোনেন্টটাকে পাঠিয়ে দেবো, নট ফাউন্ড কম্পোনেন্টটাকে। আর নট ফাউন্ড কম্পোনেন্টের মধ্যে দেখো লেখা আছে পেজ নট ফাউন্ড, আমি লিখেছি এটা। আর বলো, কিছু বলবে? না স্যার। ক্লিয়ার তো? সত্যি বলো, ক্লিয়ার তো? হ্যাঁ স্যার ক্লিয়ার আছে। হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, এটা না হয় হলো। এবার নর্মালি এখানে আমরা যেটা বানাই আর কি, ধরো এটা তো না হয় বোঝা গেল যে কিভাবে আমরা রাউট গুলো বানাবো, কিন্তু প্রশ্নটা হচ্ছে আমরা যদি একটা পেজ থেকে আরেকটা পেজে বাটন ক্লিক করে যেতে চাই, সেটাই তো সাধারণত হয়। ইউজার তো আর কখনো এখানে গিয়ে রাউট লেখে না, তাই না? তো আমাকে বাটন ক্লিক করে যেতে হবে। এগুলো নর্মালি এইচটিএমএল এর মধ্যে আমরা কেমন করে করি, এইচটিএমএল এ অ্যাঙ্কার ট্যাগ দিয়ে করি, ঠিক আছে? কিন্তু অ্যাঙ্কার ট্যাগ এখানে আমরা ইউজ করবো না। এখানে আরেকটা জিনিস ইউজ হয়, সেটার নাম হচ্ছে লিংক। সেটা এর মধ্যেই আছে, রিয়াক্ট রাউটার ডম এর মধ্যেই আছে, ঠিক আছে? সো আমি লিংক দিয়ে ইউজ করবো এখানে। ওকে, সো দেখে নাও কিভাবে করছি। সো ধরো এই পেজটাতে, হোম পেজটাতে এই জায়গাটাতে আমি একটা নিচে কোনো একটা বাটন লাগাতে চাই, যে বাটনে ক্লিক করলে আমি অ্যাবাউটে চলে যাব, এরকম আমি চাইছি, ঠিক আছে? বা ধরো এই ইন্ডেক্স পেজটাতে, এটা ফার্স্ট ল্যান্ড পেজটাতে, এই ল্যান্ড পেজটাতে আমি চারটে বাটন চাই। চারটে বাটন না, তিনটে বাটন, হোম পেজে যাওয়ার জন্য, কন্ট্যাক্টে যাওয়ার জন্য, অ্যাবাউটে যাওয়ার জন্য, তিনটে বাটন আমার চাই এখানে নিচে। সো এটাকে সাধারণত আমরা এতে দিতাম হচ্ছে অ্যাঙ্কার ট্যাগে, মানে যেটা নর্মাল এইচটিএমএল, বেসিক এইচটিএমএল আমরা যেটা ইউজ করতাম। সো এখানে আমার অ্যাঙ্কার ট্যাগ দিলে কিন্তু চলবে না, এখানে দিতে হবে লিংক ট্যাগ, ঠিক আছে? এবং সেই লিংকটাও কিন্তু থাকে হচ্ছে রিয়াক্ট রাউটার ডমের মধ্যেই, ঠিক আছে? সো আমি এখানে রিয়াক্ট রাউটার ডম থেকে আনবো কি, লিংক। সো আমি এখানে লিখবো ইম্পোর্ট লিংক ফ্রম রিয়াক্ট রাউটার ডম, এটাকে আনলাম। এবারে এই লিংকের মধ্যে আমি দেব হচ্ছে আমার কোন পেজে আমি যেতে চাইছি। সো ধরো এখানে আমি দিলাম লিংক ট্যাগ। এই লিংক ট্যাগের মধ্যে আমি ধরো বাটনের নাম দিলাম, আমি লিখে দিলাম ধরো গো টু হোম, ঠিক আছে? গো টু হোম। সো এই লিংক ট্যাগের এই জায়গাটাতে আমাকে টু লিখে বলতে হবে কোথায় আমি যেতে চাইছি। টু লিখে, হোমে যাওয়ার জন্য আমার ইউআরএলটা কি ছিল, হোমে যাওয়ার জন্য ইউআরএল ছিল app.js কি আমি দেখে নেব। হোমে যাওয়ার জন্য ছিল হচ্ছে স্ল্যাশ হোম। সো আমি এখানে দিয়ে দেবো টু লিখে স্ল্যাশ হোম, এটা লিখবো। সো দেখো ইন্ডেক্স পেজের মধ্যে না একটা কিন্তু হোম নামে চলে আসবে, এই গো টু হোম নামে একটা বাটন চলে আসবে, দেখো কি, দেখো গো টু হোম চলে এসেছে। ক্লিক করে এটাতে, দেখো হোম পেজে চলে গেছে, ঠিক আছে? দেখো এখানে হোম হিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে লিংক ট্যাগ দিয়ে হয়। সো এরকম করে আমি এখানে আরো বানাতে পারবো, সবই বানাতে পারবো। সেখানে তা সেম ভাবে দিলাম গো টু অ্যাবাউট, এখানে দিলাম গো টু কন্ট্যাক্ট, আর এখানে আমি দিয়ে দিচ্ছি স্ল্যাশ হোমের জায়গায় এটা হয়ে যাবে স্ল্যাশ অ্যাবাউট, আর এটা হয়ে যাবে স্ল্যাশ কন্ট্যাক্ট। ব্যাস, ডান, এটাই হলো। আই থিঙ্ক এবারে ক্লিয়ার আছে না? স্যার আমরা নর্মাল অ্যাঙ্কারটা ইউজ করতাম, এটা সেম। মানে অ্যাঙ্কার ট্যাগ চাইছো করতে। সো ধরো এখানে অ্যাঙ্কার ট্যাগ লাগালাম, অ্যাঙ্কার ট্যাগ লাগিয়ে ধরো এখানে দিলাম গো টু হোম, ঠিক আছে? দিয়ে এখানে দিলাম স্ল্যাশ হোম, ঠিক আছে? দিলাম না, দেখো কি হয়। গো টু আমি ক্লিক করছি, এখানে গো টু আমি ক্লিক করলাম, হিট হচ্ছে। বাট অ্যাকচুয়ালি তোমাকে একটা কথা বলে দিই আমি,
অ্যাঙ্কার ট্যাগ দিয়ে আমিও আগে করতাম, অনেকবার অ্যাঙ্কার ট্যাগ দিয়ে করতাম, কিন্তু একটা ব্যাপার আছে। আচ্ছা, সব থেকে বড় কথা হচ্ছে এই যে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, এই যে এইগুলো দিয়ে তো আমরা অনেক ভালো ভালো জিনিস বানাতে পারতাম। এর সঙ্গে যদি আমরা বুটস্ট্র্যাপ আর টেলভিন্ড লাগিয়ে দিই, খুব সুন্দর দেখতে জিনিস বানানো যাবে অ্যাকচুয়ালি। তাহলে প্রশ্নটা হচ্ছে, আমার রিয়াক্ট কেন লাগলো? এত বেশি মাথা ঘামানোর আমার দরকারটা কি রিয়াক্টের? এর কারণটা হচ্ছে, সব থেকে মেন এটার কারণটা হচ্ছে পারফরমেন্স ইনক্রিজের জন্য। হ্যাঁ, তুমি যদি খুব স্লাইড ভাবে নজর দাও না, দেখবে একটা জিনিস, খুব স্লাইড নজর দিতে হবে। এটা চোখে ধরা পড়ে না, তাও আমি বলছি। গো টু হোমে ক্লিক করছি, দেখো ক্লিক করলাম, চলে এসেছি, ঠিক আছে? এবার আমি এই গো টু হোমটাতে ক্লিক করছি, একটু হলেও আমার সময় বেশি লেগেছে, একটু হলেও। হ্যাঁ, হ্যাঁ বুঝতে স্যার, পারলে পেজটা একটু রিফ্রেশ হয়ে একটু এলো। হ্যাঁ, একটু হলেও আমার সময় বেশি লেগেছে। এই জন্য কিন্তু অ্যাকচুয়ালি রিয়্যাক্টের কাজটা এতটা বেশি জরুরি, পারফরমেন্স ইনক্রিজের জন্য। আমি বলে দিচ্ছি তোমাকে, 90% গভর্নমেন্ট ওয়েবসাইট বা যেসব ওয়েবসাইট রিয়্যাক্টে চলে, তাদের পারফরমেন্স প্রচুর হাই হয় এবং তাদের ট্রাফিক কন্ট্রোল অনেক বেশি হয়। যত লোকেরা একসাথে ওয়েবসাইট হিট করুক, কিচ্ছু এসে যায় না। হ্যাঁ, কিন্তু নর্মাল ওয়েবসাইট কিন্তু ক্র্যাশ করে দেয়। এইটা হচ্ছে রিজন রিয়্যাক্ট। আচ্ছা, সব থেকে বড় কথা, রিয়্যাক্টে কারা কারা চলে? রিয়্যাক্টে চলে ইনস্টাগ্রাম, রিয়্যাক্টে চলে ফেসবুক। অ্যাট এ মোমেন্ট কতগুলো হিট আসে বলো তো ওয়েবসাইটে? ফেসবুকে যা হিট আসে তুমি কল্পনা করতে পারবে না, কোটির ওপরে হিট আসে অ্যাট এ মোমেন্ট, অ্যাট এ সিঙ্গেল মোমেন্ট। কিন্তু আমাদের ফেসবুক কখনো ল্যাগ করে? করে না তো। এর কারণটা, ল্যাগ করলেও আমার মোবাইল ল্যাগ করছে তাই জন্য। হ্যাঁ, এটার জন্য রিয়্যাক্টের এতটা বেশি মাহাত্ম্য। হ্যাঁ, এটাই। আর রিয়্যাক্টের এই মাহাত্ম্যটা তখনই ইন্টারভিউয়ার বুঝতে হবে যে তুমি জানো এটা, যখন তুমি রিয়্যাক্ট লাইফ সাইকেলটা বলতে পারবে ভালোভাবে। যদি তুমি বলে দাও না, আগের প্রথম ক্লাসে যেটা করেছিলাম রিয়্যাক্ট লাইফ সাইকেল, ওটা যদি বলে দাও ইন্টারভিউয়ারকে, তাহলে বুঝে যাবে যে হ্যাঁ, তুমি রিয়্যাক্টের জিনিসের ব্যাপারে জানো। ওটা খুব ইম্পর্টেন্ট ছিল ওই জন্য ফার্স্ট ডেতে। ওই জন্য আমি বলবো অ্যাঙ্কার ট্যাগ ইউজ করো না। ওকে, না করলেও করলেও হবে, না করলেও কিন্তু না করাটাই ভালো আর কি। স্যার ওই যে পরস্পর এলো, এটার সলিউশন কি হবে? যে পরস্পর একসাথে এলো একটু স্পেস দিয়ে, কি স্পেস? মানে পরস্পর গো টু হোম, গো টু অ্যাবাউট যে পেজটা এলো না, পরস্পর সাথে সাথে এলো, এই ওটা তো, একটুখানি, এলো তো। হ্যাঁ ওটা সাইডে সাইডে একটুখানি স্পেস দিয়ে কোনটা কি করে করবো? হ্যাঁ, ওটা তো আমি ইয়ে করে দেবো। আচ্ছা, নর্মাল এইচটিএমএল এ নাকি? হ্যাঁ, না না, একটু দাঁড়া, একটু দাঁড়া, একটা মেসেজ আসছে। হুম, হ্যাঁ, সাইড বাই সাইড এটা এটা করার জন্য নর্মাল এইচটিএমএল এর মধ্যে। আচ্ছা সুমন, ওই জিনিসটা বুঝতে পারলে যেটা বললাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যাই হোক, সো এখানে ন্যাভ দিচ্ছি, ন্যাভ। আচ্ছা, এটা হচ্ছে পাতি ওই এইচটিএমএল এর জিনিস। হ্যাঁ, ন্যাভ বার একদম উপরে যেটা হুম, থাকে সেটা ন্যাভ বার বলা হয়, হুম, ঠিক আছে? একদম উপরে যেটা থাকে ন্যাভ বার বলে। সো ন্যাভ বার দিলাম, ন্যাভ বার দিয়ে এখানে আমি একটা আনঅর্ডার্ড লিস্ট দিলাম, ধরো। আরে বাবা, আনঅর্ডার্ড লিস্ট, সরি, আনঅর্ডার্ড লিস্ট দিলাম। আনঅর্ডার্ড লিস্টের মধ্যে, লিস্ট এলিমেন্টের মধ্যে একটা লিঙ্ক ট্যাগ ঢুকিয়ে দিলাম, এরকমও করা যায়। সো এখানে ঢুকিয়ে দিলাম এটা। তারপর এর মধ্যে আর একটা আনঅর্ডার্ড লিস্টের মধ্যে, লিস্ট আইটেমের মধ্যে এই অ্যাবাউটটা ঢুকিয়ে দিলাম। আর এখানেও লিস্ট আইটেমের মধ্যে আমি এটাকে ঢুকিয়ে দিলাম। হয়ে গেল। এবার আমার লাইন বাই লাইন আসবে, দেখো লাইন বাই লাইন আসবে, এরকম এসছে। কিন্তু যদি এটাকে আমি সাইড বাই সাইড বসাতে চাই, সাইড বাই সাইড বসার জন্য উইদাউট স্টাইল দিয়ে হবে না, স্টাইল ছাড়া হবে না। তো এখন প্রশ্ন আসছে, রিঅ্যাক্টের মধ্যে স্টাইল কি করে দিতে হয়? আমি আজকের ক্লাসে বলেছিলাম কি কি করাবো। আমি আজকের ক্লাসে করাবো হচ্ছে রিঅ্যাক্টের রাউটিং, রিঅ্যাক্টের স্টাইলিং। কিন্তু এখানে একটা কথা বলে দিই, এখানে আমি 100% জানি তোমাদের একটা জায়গাতে এরর আসবে। সেটা হচ্ছে, যখন তোমরা এইটা ইউজ করবে না, মানে ব্রাউজার রাউটার ইউজ করবে, রাউট ইউজ করবে, এখন অব্দি কোনো এরর আসবে না, কিন্তু লিঙ্ক ইউজ করলেই তোমাদের একটা এরর আসবে, আমি 100% শিওর। দেখাচ্ছি ধরো। সেটা হচ্ছে, ধরো কারোর মাথায় এলো যে হ্যাঁ, অ্যাপ ডট জেএস এর মধ্যে ওপরেই আমি এখানে লিঙ্ক ট্যাগ লাগিয়ে দেবো, আসতেই তো পারে কারোর মাথায়, আমি এখানে লিঙ্ক ট্যাগ লাগিয়ে দেবো। হ্যাঁ, লিঙ্ক ট্যাগ লাগিয়ে এখানে বলে দিলাম আমি গো টু হোম, তাহলে তো আরো কাজ ইজি হয়ে যাবে, তাই না? তার মানে অ্যাপ ডট জে, তাহলে আমাকে আলাদা করে ইন্ডেক্স ল্যান্ড বানাতে হচ্ছে না তো, তাই না? সো এখানেই লিখে দাও লিঙ্ক ট্যাগ দিয়ে। বুঝতে পারলে আমি কি বলছি? হ্যাঁ এটা স্যার দিলাম, বুঝতে গিয়ে আমি বলে দিলাম হোম, ঠিক আছে? এবারে দেখো এরারটা কি আসে। গেলাম আমি,
দেখো এরর চলে এসছে। একটা এরর আছে, লিঙ্ক ইজ নট ডিফাইন্ড। এটা খুব একটা বড় কথা নয়, লিঙ্কটাকে উপরে ইম্পোর্ট করলেই আমার কাজ হয়ে যাবে। লিঙ্ক হয়ে গেল। এবারে দেখো কি হয়, এবারে দেখো এই এররটাকে কি করে সামলাবে। বাপরে। এই এররটা যে কেউ দেখলে সে সামলাতে পারবে না, কিন্তু সব থেকে প্রবলেমটা হচ্ছে কি, এই এররটাতে কিন্তু লেখাই নেই যে করতেটা কি হবে। হ্যাঁ, এই এররটাতে লেখা আছে হচ্ছে ক্যান নট ডিস্ট্রাকচার প্রপার্টি বেস নেম অফ রিয়াক্ট ওয়েব প্যাক। ভাষাটাই বুঝতে পারবে না কি বলেছে ওরা। হ্যাঁ, এর কারণটা হচ্ছে অ্যাকচুয়ালি, এর কারণটা হচ্ছে লিঙ্ক ট্যাগটা তুমি কোত্থেকে নিয়ে এসছো? লিঙ্ক ট্যাগটা নিয়ে এসছো রিয়াক্ট রাউটার ডমের থেকে। আর আমি কি বলেছিলাম, রিয়াক্ট রাউটার ডমের থেকে যাকেই আনবে সবার উপরে সবার ফাদার ট্যাগ বা সবার প্যারেন্ট ট্যাগ যেন ব্রাউজার রাউটার হয়। এখানে দেখো কি আছে, ব্রাউজার রাউটারের মধ্যে রাউটস আছে, রাউটস এর মধ্যে রাউট আছে। হ্যাঁ, তাহলে লিঙ্ক ট্যাগটাও তো আমি রিয়াক্ট রাউটার ডম থেকে এনেছি, তো স্বাভাবিকভাবে ওকেও তো ব্রাউজার রাউটারের মধ্যেই থাকতে হবে। হ্যাঁ, ওটা করলে হবে না। হ্যাঁ, ওটা করলে হয়ে যাবে। দেখো এখানে আমি গেলাম, এটাকে দিলাম, এখানে এর মধ্যে আমি দিয়ে দিলাম, এটাকে দিলাম। এবার আমি এটাকে রিফ্রেশ করি, দাঁড়াও ওটা স্যার লাস্টে দিতে হবে। দাঁড়াও, এই জায়গাটা আমার প্রবলেম হচ্ছে। রাউটস এর বাইরে, ব্রাউজার রাউটারের মধ্যে রাউটস এর বাইরে, এখানে যেয়ে দিয়ে দিই। দেখো এখন কোনো প্রবলেম নেই, দেখো গো টু হোম চলে এসেছে। ঠিক আছে, আচ্ছা। এটাই এটাই ছিল এরারটা। এটা অনেকেই ধরতে পারে না, অনেকে অনেকদিন বসে থাকে এই এরারটা নিয়ে, এই ছোট্ট এরারটা নিয়ে। কারণ সব থেকে বড় কথা, এরারটাতে লেখাও নি করতে কি হবে। ঠিক আছে, এবারে প্রশ্নটা হচ্ছে, খুব ভালোভাবে শুনবে কিন্তু সাউন্ড সাউন্ড নলেজে শুনবে। এটা এটা তোমাদের অ্যান্সার দেওয়ার কিন্তু কথা, আর আমি তোমাদেরকেই জিজ্ঞেস করছি। সেটা হচ্ছে, আমি যে একটু আগে বললাম লিঙ্ক ট্যাগকে আমাকে ব্রাউজার রাউটারের মধ্যে লিখতে হবে। ঠিক আছে, ব্রাউজার রাউটারের মধ্যে যদি আমি লিঙ্ক ট্যাগ লিখি তাহলে আমার কোনো এরর আসবে না। মানে লিঙ্ক ট্যাগ যেখানে আমার ইউজ হবে সেটা যেন ব্রাউজার রাউটারের মধ্যে লেখা হয়। তো সেই হিসেবে আমি তো land.jsx এর মধ্যে এখানে লিঙ্ক ট্যাগ কোথায় ব্রাউজারের রাউটারের মধ্যে লিখেছি, তাও তো আমার এরর আসছে না কেন? পারবে বলতে? স্যার ওটাকে ইম্পোর্ট করে নিয়েছি আলাদাভাবে, লিংক ফ্রম রাউটার ডম। না না, আমি বলেছি যে লিঙ্ক ট্যাগ যেখানে ইউজ করব সেটা সব সময়তে যেন ব্রাউজার রাউটারের মধ্যেই থাকে, সে যেখানেই যাই ইম্পোর্ট করি আমি। আচ্ছা সুমন, এটা আমাকে বলো যে লিঙ্ক ট্যাগটা কি এখানে ব্রাউজার রাউটারের মধ্যে আছে নাকি নেই, সেটা আমাকে বলো। স্যার land.jsx টা এক্সপোর্ট করা হয়েছে ওখানে। land.jsx টাকে এক্সপোর্ট করা হয়েছে, কোথায় এক্সপোর্ট করা হয়েছে? app.js এর মধ্যে। app.js এর মধ্যে ল্যান্ডটা কোথায় কল করা হয়েছে? এইখানে কল করা হয়েছে না? হ্যাঁ, আর এটা তো ব্রাউজার রাউটারের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ। তার মানে তো লিঙ্ক ট্যাগটাও ব্রাউজার রাউটারের মধ্যে আছে, তাই না? হুম। বুঝতে পারলাম আমি সুমন কি বললাম? হ্যাঁ স্যার। মানে সোজা কথায় আমি দেখতে পাচ্ছি চোখের সামনে কি, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কি, এটা app.jsx। হ্যাঁ, app.jsx এর মধ্যেই এরা আসছে, ল্যান্ড আসছে, হোম আসছে, অ্যাবাউট আসছে, কন্ট্যাক্ট আসছে, যখন আমি যেরকম রাউট দিচ্ছি সেরকম। এটা সো যেহেতু যখন যদি আমি ল্যান্ডকে ডাকি তাহলে অ্যাকচুয়ালি ল্যান্ডের পুরোটা তো আসছে, এবং কার মধ্যে আসছে? ব্রাউজার রাউটারের মধ্যে আসছে। সো ব্রাউজার রাউটার এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, এখানে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, তার মধ্যে আমার ল্যান্ডটা আসছে, আর ল্যান্ডের মধ্যেই তো আমি ইউজ করেছি লিঙ্ক। তার মানে অ্যাকচুয়ালি ল্যান্ড, টোটাল যে ল্যান্ড, যে এই পেজটা, এই কম্পোনেন্টটা, এটা আমার ব্রাউজার রাউটারের মধ্যে আসছে। তার মানে এই টোটালটাই তো আমার ব্রাউজার রাউটারের মধ্যে আসছে। তার মানে এই লিঙ্ক ট্যাগ গুলো কিন্তু অ্যাকচুয়ালি ব্রাউজার রাউটারের মধ্যেই আছে। হ্যাঁ, এইগুলো হচ্ছে ব্যাপার, আর কোনো বিষয় নেই এখানে। হয়ে গেল। আচ্ছা, এবার আমি একটু সিএসএস বলবো যে রিঅ্যাক্ট এর মধ্যে কিভাবে সিএসএস দিতে হয়। আচ্ছা এখনো অবধি ক্লিয়ার তো? তাহলে আমি এটা বন্ধ করে এখন সিএসএস টা চালু করব। হ্যাঁ স্যার, ক্লিয়ার। আচ্ছা, হ্যাঁ স্যার। তো আমি এখানে সিএসএস দেবো হচ্ছে এই পেজগুলোতে দিই। রাউটে তো কিছু করার নেই আমার, যেগুলোতে আমি সিএসএস দেবো সেগুলোকে জাস্ট খুলে রাখি। স্যার আমরা index.js বা app.js ওখানেও তো HTML CSS সব অ্যাড করতে পারি, তাই তো নাকি? হ্যাঁ অবশ্যই পারি। আচ্ছা, ওকে। index.js এ অ্যাড করবো না, কারণ index.js এ তো এইচটিএমএল ই নেই।
তাই না? হুম। এখানে একটা ব্যাপার আছে, গ্লোবাল সিএসএস, লোকাল সিএসএস, ওটাও বলবো, এখন বলবো না, সব আস্তে আস্তে বলবো, ধরো। স্যার আমরা যদি এমনি নর্মাল পেজ ধরুন বানানো স্টার্ট করলাম, আমরা এসআরসি থেকে কম্পোনেন্টস বলে ওখানে index.jsx করে ওখান থেকে স্টার্ট করব, তাই তো? হ্যাঁ, একবার বলো, কি বললে? স্যার আমরা ধরুন একটা নতুন পেজ বানাচ্ছি, ঠিক আছে? ওখানে হ্যাঁ, প্রথমে আমরা ওই এসআরসি তে কম্পোনেন্টস ফোল্ডার বানিয়ে তারপর ওখানে ফাইল বানিয়ে জেএসএক্স ফাইল বানিয়ে ওখান থেকে স্টার্ট করবো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ওরকম করি। আচ্ছা মানে কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে যেন সব কটা পেজ থাকে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এটা গেল। তো ধরো আমি হোম পেজটাকে দিচ্ছি কিছু সিএসএস। তো দেখো, রিঅ্যাক্টের মধ্যে সিএসএস দেওয়ার অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা উপায় আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস মানে আলাদা করে ফাইল বানিয়ে, ঠিক আছে? একে একে আমি বলছি কিভাবে করা যায়। প্রথমে এক্সটার্নালটা দেখাই। প্রথমে আমি এক্সটার্নাল দেখাচ্ছি। তো ধরো এখানে কম্পোনেন্টস এর মধ্যেই বা কম্পোনেন্টস এর বাইরেই কোনো একটা জায়গাতে, কিন্তু এসআরসির মধ্যে আমি একটা ফাইল বানাচ্ছি। সেই ফাইলটার নাম আমি দিলাম ধরো হোম ডট সিএসএস, বা এরকম ধরো নিলাম স্টাইল ডট সিএসএস। স্টাইল ডট সিএসএস দিতেই পারি। দিয়ে আমি এখানে একটা সিএসএস এর কিছু জিনিস দেব। হ্যাঁ, আচ্ছা, সিএসএস এর কোন জিনিসগুলো তোমাদের জানতেই হবে, সেটা হচ্ছে ক্লাস আর আইডি তোমাদের জানতেই হবে, ঠিক আছে? মানে কোনো একটা ট্যাগের মধ্যে, আচ্ছা এটা জানো তো সৌভিক নাকি, ক্লাস আইডি কাকে বলে? স্যার সিএসএস টা অনেক আগে করেছিলাম, ভুলে গেছি, 11-12 করেছিলাম আচ্ছা, এইচটিএমএল। এরকম করে হয় আর কি। ধরো একটা প্যারাগ্রাফ ট্যাগ আছে এরকম। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে ধরো কিছুটা লিখলাম, দিস ইজ এ প্যারাগ্রাফ, দিস ইজ এ প্যারাগ্রাফ, এরকম লিখলাম। এবার এইটাতে যদি আমি সিএসএস দিতে পারি, কিভাবে দিতে পারবো? পিটাকে সিলেক্ট করে এরকম করে দিতে পারবো, হ্যাঁ এরকম করে দিতে পারবো। আর একটা হয় হচ্ছে এখানে আমি ক্লাস দিতে পারি। ক্লাস, ক্লাস ধরো দিলাম প্যারা। এবার এই প্যারাটাতে আমি সিএসএস দিতে পারবো। এই প্যারাটা দেওয়ার জন্য ডট প্যারা দিতে হবে, ঠিক আছে? ক্লাসের আগে ডট দিতে হয়, ডট প্যারা, এরকম করে। আর একটাও করা যায়, ধরো আমি এখানে আইডি দিলাম। আইডি, আইডি দিলাম ধরো মাই প্যারা, ধরো আইডি দিলাম মাই প্যারা। এটাতে যদি আমি সিএসএস দিই তাহলে এখানে লিখতে হবে হ্যাশ মাই প্যারা, এরকম। সে দুটোর মধ্যে পার্থক্য কি, ক্লাস বানিয়ে আর আইডি বানিয়ে? ক্লাস যদি দেয়া হয় তাহলে অনেকগুলো ট্যাগের সেম ক্লাস থাকতে পারে। মানে ধরো আমি এখানে আরেকটা ধরো ডিফ ট্যাগ বানালাম, ডিফ ট্যাগ ধরো বানালাম। এই ডিফ ট্যাগেরও আমি সেম ক্লাস নেম দিতে পারবো, মানে প্যারাই দিতে পারবো, ইচ্ছে এসে যায় না। কিন্তু দুটো আলাদা আলাদা ট্যাগের যেন এক আইডি না হয়, ঠিক আছে? এটাই আচ্ছা ওকে স্যার। আইডি আর ক্লাস দুটো দিয়েই ট্যাগকে সিলেক্ট করা যায়, কিন্তু আইডি দিয়ে ট্যাগকে সিলেক্ট মেনলি তখন করা হয় যখন আমরা জাভাস্ক্রিপ্টের থ্রুতে ট্যাগ সিলেক্ট করি, ডম সিলেক্ট করি, তখন আমরা ইউজ করব আইডি। কিন্তু যখন সিএসএস ইউজ করবো তখন ক্লাস ইউজ করা হয় মেনলি। এটা গেল। সো আমি এখানে ধরো একটা ক্লাস বানালাম, তার নাম আমি দিলাম ধরো হেডার, ডট হেডার। এই ডট হেডারের মধ্যে নিজের ইচ্ছে মতন একটা স্টাইল তুমি দিয়ে দাও। তো ধরো আমি এখানে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার অ্যাকোয়া, এরকম দিয়ে দিলাম, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা দিলাম আমি, এটাকে আমি চাইছি হচ্ছে এর মধ্যে আসুক, এই হোম ডট জেএসএক্স এর মধ্যে এই জায়গাটাতে আমি দেখাতে পারি। সো H1 ট্যাগটাতে আমি চাইছি, তো যে সিএসএস ফাইলটা আমার আছে স্টাইল ডট সিএসএস, ওটাকে আমাকে এখানে উপরে ইম্পোর্ট করতে হবে, তাহলে তো আমি পারবো না করতে। তো আমি এখানে লিখবো ইম্পোর্ট। ইম্পোর্ট করে কোথায় যাব, আমি কোথায় আছি, আমি আছি হোম ডট জেএসএক্স এর মধ্যে। আর সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস বলে কম্পোনেন্ট এর বাইরে আছে কিন্তু, ঠিক আছে? সো আমি এখানে যাব, কোটেশনের মধ্যে ডট ডট স্ল্যাশ দেবো, কিন্তু ডট ডট স্ল্যাশ মানে বাইরে এলাম, কিন্তু একটা ডট স্ল্যাশ মানে সেম ফোল্ডারই আছি। এখানে দেবো স্টাইল ডট সিএসএস, দিলাম। দেওয়ার পর আমি এখানে এই H1 ট্যাগটাতে ক্লাস দেবো। আচ্ছা, রিঅ্যাক্টের মধ্যে ক্লাস লেখে না, রিঅ্যাক্টের মধ্যে ক্লাস নেম লেখে, নর্মাল পাতি HTML এর মধ্যে ক্লাস লেখে। সো আমি এখানে দিলাম হেডার, হয়ে গেছে। এবার আমি হোম পেজে যাচ্ছি। দেখো হোম পেজের মধ্যে আমার সিএসএসটা লেগে গেছে, ওকে, এটাই গেল। আমি আগে কিন্তু এখানে দেখাবো না যে কত স্টাইল হয়, মানে কত ধরনের স্টাইল হয়, ব্যাকগ্রাউন্ড কালার এই ওই হ্যানা তানা, এসব আমি দেখাতে এখন চাইছি না। আমি দেখাতে চাইছি রিঅ্যাক্টে কত ভাবে স্টাইল দেওয়া যায়। এই যেটা দেখালাম সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস, আলাদা করে একটা ফাইল বানালাম, সেই ফাইলটা বানিয়ে এখানে আমি কল করলাম, এইটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আরো আছে, আর একটা হয় হচ্ছে সিএসএস মডিউলস এন্ড ইনলাইন সিএসএস। ইনলাইন সিএসএস কে কি করে দেয় দেখো, ধরো আমি এখানে এই হোম ট্যাগটাতেই, হোম পেজটাতেই
এবার নিজের ইচ্ছে মতন আরেকটা কিছু বানাচ্ছি, ধরো আমি এখানে লিখে দিলাম লরেম ইন্টু, আচ্ছা লরেম দেবো না, তাহলে এইচ টু দেবো না। আচ্ছা ধরো নেম দিলাম, নেম নেম দিয়ে আমি পি ট্যাগ দিলাম, পি ট্যাগ দিয়ে আমার নাম দিয়ে দিলাম। ব্যাস, ডান, এটা হয়ে গেল। এইবার এইটার মধ্যে আমি স্টাইল দিতে চাইছি, কিন্তু স্টাইলটা আমি ওরকম ভাবে দেবো না, এক্সটার্নালি দেবো না, আমি এই পেজেই স্টাইল লাগাবো। তো সেটার জন্য কি করে করতে হয়, সেটার জন্য দিতে হবে এখানে স্টাইল অ্যাট্রিবিউট, স্টাইল অ্যাট্রিবিউট। কিন্তু এখানে ওই রকম স্টাইল অ্যাট্রিবিউট হয় না যেটা আমরা এইচটিএমএল এ করেছি। এখানে হয় কার্লি ব্রেসেস একটা, আর এখানে স্টাইল কিন্তু দিতে হবে অ্যাজ অ্যান অবজেক্ট। এখানে স্টাইল দিতে হয়, ইনলাইন স্টাইল দেওয়া হয় কিন্তু অ্যাজ অ্যান অবজেক্ট। দেখো আমি কিভাবে বলতে চাইছি ব্যাপারটা। একটা দেখালাম শুরুতে এক্সটার্নাল সিএসএস, এখন দেখাচ্ছি ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস, ঠিক আছে। সো ইন্টারনাল সিএসএস এ হয় হচ্ছে অবজেক্টের থ্রুতে। জাভাস্ক্রিপ্টে অবজেক্ট কেমন দেখতে হয়, এটা ওই জাভার অবজেক্ট না যে এরকম করে স্টুডেন্ট ওবিজে ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, ওই জিনিস হবে না এখানে। এখানে আমার অবজেক্ট কিন্তু একটা কি ভ্যালু পেয়ারের মতন দেখতে হয় এরকম। ধরো একটা ভ্যারিয়েবল বানালাম কনস্ট ওবিজে নামে, ইকুয়ালস টু দিলাম কার্লি ব্রেসেসের মধ্যে এরকম করে অবজেক্ট দিতে হয়। ধরো নেম দিলাম একটা, কিছু একটা এক্স ওয়াই জেড কিছু একটা নেম দিলাম, কমা দিয়ে রোল কিছু একটা দিলাম, কমা দিয়ে মার্কস কিছু একটা দিলাম, এরকম করে কিন্তু অবজেক্ট হয়। মানে এই ওবিজে যেটা, এই ওবিজেটা কিন্তু একটা অবজেক্ট তাহলে। আর অবজেক্টটা দেখতে কেমন, এরকম কি ভ্যালু পেয়ার, কার্লি ব্রেসেসের মধ্যে কি ভ্যালু পেয়ারে দেখতে হয়, বুঝতে পারলে, এরকম করে। তো এই অবজেক্টের থ্রুতে আমাকে পাঠাতে হবে। তো যদি কোনো ট্যাগ হয় এখানে, ধরো কোনো ট্যাগ আছে, ডিফ ট্যাগ আছে, বা এই ট্যাগটাই ধরো আছে এখানে, আমি দিয়ে দিলাম এই ডিফ ট্যাগটা, এই ডিফ ট্যাগের মধ্যে আমি সিএস দিতে চাইছি। সো এখানে আমি স্টাইল অ্যাট্রিবিউট দেবো, স্টাইল অ্যাট্রিবিউট দেবো ইকুয়ালস টু দিয়ে আমাকে কার্লি ব্রেসেস দিতে হবে। এই কার্লি ব্রেসেসের মধ্যে অবজেক্টের জন্য একটা কার্লি ব্রেসেস দিতে হবে, এটা দিয়ে এখানে এবার সিএসএস দাও তুমি। কিন্তু এখানে যখন আমি সিএসএস দেবো, একটা কথা মাথায় রাখতে হবে, যখন সিএসএস আমরা দিই না, ব্যাকগ্রাউন্ড কালার কেমন করে দিই, এরকম করে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড হাইফেন কালার, এরকম করে দিই। কিন্তু এখানে দিতে হবে এরকম করে ব্যাকগ্রাউন্ড ক্যামেল কেসে কালার, এরকম করে দিতে হবে, ঠিক আছে। সো এখানে আমি তাই দেবো, ব্যাকগ্রাউন্ড কালার হবে। তাও দেখো ওখানে গিয়ে আমি দেখাচ্ছি। সো এখানে দিলাম আবার কার্লি ব্রেসেসের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম, ধরো কোটেশনের মধ্যে দিতে হবে, গ্রিন দিয়ে দিচ্ছি, ধরো গ্রিন, ঠিক আছে। সো নেমটা আমার গ্রিন কালারে আসবে, দেখো নেমটা আমার গ্রিন কালারে চলে এসছে, ওকে। সো এটা হচ্ছে ইনলাইন সিএসএস। ইভেন আমি এটা এভাবেও করতে পারতাম, ধরো এই হোমটা যেখানে হয়েছে রিটার্নের আগে আমি একটা অবজেক্ট বানিয়ে নিলাম নিজের ইচ্ছে মতন, মাই স্টাইল নামে একটা অবজেক্ট বানিয়ে নিলাম, ঠিক আছে। বা নেম স্টাইল, এটার নাম দিয়ে দিলাম নেম স্টাইল, ঠিক আছে। কারণ নেম নেম যেখানে লেখা আছে সেটাকে করতে চাইছি, তো সেটার নাম দিলাম নেম স্টাইল। এর মধ্যে আমি দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম ব্লু, ঠিক আছে। কমা দিয়ে ব্লুটা কোটেশনের মধ্যে হবে, ব্লু, প্যাডিং দিচ্ছি একটু, প্যাডিং ধরো দিলাম 20 পিক্সেল, 20 পিক্সেল অনেক বেশি হয়ে যাবে, 10 পিক্সেল। আর ডিসপ্লে ফ্লেক্স, ডিসপ্লে ফ্লেক্স, ব্যাস ফ্লেক্স। আর বর্ডার রেডিয়াস দিয়ে দিই একটু, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস 100 পিক্সেল দিয়ে দিই, 100 পিক্সেল, ওটা কমা হবে ওপরে, ব্যাস ডান। এবারে এইটাকে আমি কল করে নেবো, এই নেম স্টাইলটাকে কল করে নেবো আমি এখানে। সো দুটো কার্লি ব্রেসেস দেওয়ার দরকার নেই, কারণ একটা কার্লি ব্রেসেস তো এর থেকেই চলে আসবে, এর থেকেই চলে আসবে একটা কার্লি ব্রেসেস। তো একটা কার্লি ব্রেসেস এন্ড এখানে আমি কল করে নেবো নেম স্টাইল। সো দেখো আসে কিনা, এখানে দেখো আমার এখানে চলে এসছে প্রপারলি, ওকে। আর ডিসপ্লেটাকে ইনলাইন করে দিই, তাহলে দেখতে আরো ভালো লাগবে, ইনলাইন। এবার ঠিক আছে, হয়ে গেল। টেক্সট কালারটাকে চেঞ্জ করে দিই, কালার, টেক্সট কালার মানে শুধু কালার, শুধু কালার দিয়ে হোয়াইট করে দিই, হোয়াইট করে দিলাম, এবার ঠিক আছে। বুঝতে পারলো তো ইনলাইন সিএসএস কেমন করে দেয়? হ্যাঁ স্যার।
স্যার হ্যাঁ স্যার, ইনলাইন বুঝতে পেরেছি। সিএসএস টা কিছুটা সোজা লাগলো, নাহলে আবার স্যার কোনটা বেটার স্যার, মানে যদি একটা পেজের মধ্যে ইনলাইন করি ওটা কি লোড হতে লেট হবে নাকি এক্সটার্নাল না না নেওয়াটা? না, কোনো ঝামেলা নেই, কিচ্ছু প্রবলেম নেই। হুম, কিচ্ছু ঝামেলা নেই। বেটার কোনটা, ইনলাইন না আম, এক্সটার্নাল? আমার ক্ষেত্রে তো আমি বলবো কোনোটাই বেটার না, এরপরে যেটা বলবো সেটা বেটার। ও হ্যাঁ, আচ্ছা। ওকে কারণ স্যার। এই দুটোই হয় তা না, আরো হয়। ঠিক আছে, এরপরে হয় হচ্ছে সিএসএস মডিউলস। ঠিক আছে, সিএসএস মডিউলস, এটা দেখো কিভাবে হয়। সো আমি এই শুভজিৎ মিত্রর লেখাটাতে সিএসএস মডিউল লাগাবো। সো কি করে করছি দেখো। সিএসএস মডিউল মানে হচ্ছে, আচ্ছা তোমরা জেনেছিলে না যে কম্পোনেন্ট দিতে হয়, এরকম করে কম্পোনেন্ট এভাবে বানায়। হ্যাঁ, সো কম্পোনেন্ট যে এভাবে বানায়, কম্পোনেন্টের ফার্স্ট লেটার ক্যাপিটাল হয় তো, সেরকম কিন্তু আমি সিএসএস কম্পোনেন্টও বানাতে পারবো, মানে মডিউল বানাতে পারবো। বুঝতে পারলে? মানে এই যে এইগুলো যেগুলো বানাচ্ছিলাম আমি, স্টাইল ডট সিএসএস, এগুলো তো পাতি সিএসএস ছিল, যেগুলো আমরা নর্মাল এইচটিএমএল এও ইউজ করেছি। কিন্তু আমি এখন এমন জিনিস ইউজ করবো যেটা অ্যাকচুয়ালি সিএসএস মডিউল, যেটা অন্যান্য কোনো জায়গাতে হয় না, রিঅ্যাক্টে হবে। সো আমি এখানে দিলাম কম্পোনেন্ট ফোল্ডারের মধ্যে বা কম্পোনেন্ট ফোল্ডারের বাইরে যে কোনো জায়গাতে আমি এখানে দিলাম একটা ফাইল। সেই ফাইলটার আমি নাম দিচ্ছি, ধরো মাই সিএসএস, দেখো ক্যাপিটাল দিয়েছি কিন্তু ফার্স্ট লেটারটা, এটা কিন্তু মডিউল। ওকে, মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস, মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস, এরকম দিলাম। এবারে এর মধ্যে আমি নিজের ইচ্ছে মতন একটা ধরো সিএসএস দিচ্ছি। ওকে, সো আমি এখানে ধরো দিলাম ডট প্যারা, এটা একটা ক্লাসের নাম ডট প্যারা, ওটা দিতে হবে ক্লাসটা ওখানে। সো ডট প্যারা দিলাম, ডট প্যারা দিয়ে আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এইটা, ডিসপ্লে কিছু একটা দিয়ে দিই, ডিসপ্লে ধরো দিলাম আহ ইদি ইনলাইন ফ্লেক্স দিয়ে দিই, আর কালার দিয়ে দিই কিছু একটা কালার, কালার এটা দিয়ে দিই, আর ফন্ট কিছু একটা দিয়ে দিই, ফন্ট ফ্যামিলি আমার প্রিয় ফন্ট টাইমস নিউ রোমান, এটা দিয়ে দিই। আর ফন্ট ওয়েট দিয়ে দিই কিছু একটা, ফন্ট ওয়েট বোল্ডই দিয়ে দিই। ব্যাস ঠিকই আছে। আর প্যাডিং দিয়ে দিই একটু, প্যাডিং দিয়ে দিই, প্যাডিং 15 পিক্সেল, 15 পিক্সেল, ব্যাস একদম ঠিক আছে। মার্জিন লেফট একটুখানি মার্জিন লেফট দিয়ে দিই, মার্জিন লেফট ধরো কত দেবো, মার্জিন লেফট 20 পিক্সেল দিয়ে দিই। হুম, হয়ে গেছে এইটা। এবারে এইটাকে যদি আমি ইউজ করতে চাই প্যারা পিপি ট্যাগটাতে, তো কিভাবে যাব? হোম ডট জেএসএক্স এ গেলাম, গিয়ে ওপর আমি ইম্পোর্ট করব, কাকে ইম্পোর্ট করব? আমি কিন্তু এখানে পাতিভাবে ওইটাকে ইম্পোর্ট করব না, এই মাই সিএসএস যেমন করে এটাকে ইম্পোর্ট করেছিলাম স্টাইল ডট সিএসএস, এভাবে কিন্তু করব না। আমি করব ইম্পোর্ট, ইম্পোর্ট স্টাইলস ফ্রম, ইম্পোর্ট স্টাইলস ফ্রম, যেটা আমার কম্পোনেন্টের নাম। ওকে, সো আমি এখানে আমার কম্পোনেন্টটা কি করে পাবো, ডট ডট স্ল্যাশ করে পাবো, ডট ডট স্ল্যাশ, কারণ আলাদা ফোল্ডারে আছে, ডট ডট স্ল্যাশ মাই সিএসএস, মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস, ডট মডিউল ডট সিএসএস, এটা দিলাম। এবারে তাহলে স্টাইলস বলে যেটাকে আমি ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট কি করেছি, ইম্পোর্ট স্টাইলস ফ্রম মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস, তাহলে স্টাইলসটা আমার ইম্পোর্ট হয়েছে কিন্তু অ্যাকচুয়ালি। তো স্টাইলস ইম্পোর্ট যেহেতু হয়েছে, সো পি ট্যাগের মধ্যে আমাকে ক্লাসের নেমে কি দিতে হবে, ক্লাস নেমে কি দিতে হবে, প্যারা দিলে শুধু চলবে না, যদি আমি প্যারা দিই তাহলে হবে না কিন্তু। এখানে আমাকে কি দিতে হবে, যেটা ইম্পোর্ট হয়েছে, যে মডিউলটা ইম্পোর্ট হয়েছে, কি নামে ইম্পোর্ট হয়েছে, স্টাইলস নামে ইম্পোর্ট হয়েছে। সো কার্লি ব্রেসেস এর মধ্যে লিখতে হবে স্টাইলস ডট প্যারা, স্টাইলস এর মধ্যে, স্টাইলস এর মধ্যে যে প্যারা বলে ক্লাসটা আছে সেটাকে আমি ইউজ করব, স্টাইলস ডট প্যারা, এটাকে দিলাম আমি। ওকে, স্টাইলস ডট প্যারা, এখন দেখো চলে এসেছে আমার সিএসএস টা লেগে গেছে। ওকে, বুঝতে পারলে, এটা হচ্ছে সিএসএস মডিউলস। স্যার এর প্রত্যেকটার নাম হ্যাঁ কি স্যার, সেম বুঝলাম। লিখতে হবে? ধরুন মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস, নামে যেমন ইয়ে হচ্ছে। হ্যাঁ, কি বলছো আরেকবার বলো। না না, এই যে নামটা মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস। না, ফাইলটার নাম আমি দিয়েছি মাই সিএসএস ডট মডিউল ডট সিএসএস, কিন্তু তুমি যেহেতু যদি সিএসএস মডিউল বানাও, তো তোমাকে এখানে তোমার সিএসএস যেটা তোমার ফাইল নেম ডট মডিউল ডট সিএসএস লিখতেই হবে, কারণ ও মডিউল বানাচ্ছ না, তো ডট মডিউলটা তো লিখতেই হবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার।
বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয় অ্যাকচুয়ালি। মাই সিএসএস ডট মডেল ডট সিএসএস ফাইল বানালাম, তার মধ্যে একটা ক্লাস বানালাম, প্যারা নামে একটা ক্লাস। এই প্যারা ক্লাসটাকে আমি ইউজ করতে চাইছি, এর মধ্যে যা সিএসএস দেওয়া আছে। সো আমি হোম ডট জেএসএক্স এ গেলাম, মডিউলটাকে ইম্পোর্ট করলাম কিভাবে, ইম্পোর্ট স্টাইলস ফ্রম মডিউল, এরকম করে ইম্পোর্ট করতে হবে। তারপর স্টাইলস এর মধ্যে আমার তাহলে কি চলে এলো, এই প্যারাটা কিন্তু চলে এসেছে স্টাইলস এর মধ্যে। আরো ক্লাস বানালে সেগুলোও চলে আসতো, হ্যাঁ, ইভেন আরো আইডি বানালে সেই আইডি গুলোও চলে আসতো। সো আমি এখানে গেলাম স্টাইলস, তারপরে যখন ক্লাস নেম দেবো, ক্লাস নেমের মধ্যে কোটেশন দেওয়া যাবে না, কারণ অ্যাকচুয়ালি কোটেশন কখন দেবো আর কোটেশন কখন দেবো না তার প্রশ্নটা হচ্ছে, কোটেশন তখন দিতে হয় যখন আমার কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু আছে। দেখো হেডারটা কিন্তু কনস্ট্যান্ট, এই যে নেম স্টাইল যেটা, এটা একটা ভ্যারিয়েবল না, আমি বললাম না অবজেক্ট একটা ভ্যারিয়েবল, অ্যাকচুয়ালি কনস্ট দিয়ে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়। কনস্ট মানে কনস্ট্যান্ট, কিন্তু অ্যাকচুয়ালি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি। ভ্যার, লেট, কনস্ট তিনটে দিয়েই ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা যায়, কনস্ট ভ্যারিয়েবলকে চেঞ্জ করা যায় না, ঠিক আছে, এটাই ব্যাপার। সো যেখানে আমার ভ্যারিয়েবল ইউজ করছি সেখানে আমি কার্লি ব্রেসেস ইউজ করতে হবে। আর তেমনই যেটা স্টাইলস এসছে আমার, ওটা তো কনস্ট্যান্ট নয় রে ভাই, ওটা তো ভ্যারিয়েবল, একটা ভ্যারিয়েবল হিসেবে এসছে তো। সো তাই জন্য এটাকে আমাকে এরকম করে লিখতে হবে। লেখার পরে স্টাইলসটাকে কি আমার চাই, স্টাইলস এর মধ্যে অনেকগুলো ক্লাস এসছে, আমার কাছে আপাতত প্যারাটাই আছে, তো আমাকে ওই জন্য এখানে ডট প্যারা বলতে হবে। তাহলে আমি এই প্যারা বলে ক্লাসটা ইউজ করতে পারবো। বোঝা গেছে সুমন সৌভিক? হ্যাঁ স্যার। এটা গেল। এবারে আরো একটা জিনিস দেখাবো, সেটা এই পেজে দেখাবো না, আমি ইয়ে পেজে দেখাই, অ্যাবাউট পেজে দেখাবো। দাঁড়াও, অ্যাবাউট পেজটাতে যাই, অ্যাবাউট পেজে দেখাবো। এখানে যেটা দেখাবো সেটা হচ্ছে স্টাইলড কম্পোনেন্টস, ঠিক আছে, এটাকে দেখাবো স্টাইলড কম্পোনেন্টস, এটা আরো ভালো, দেখে নাও। এটার জন্য ইনস্টল করতে হবে আমাকে স্টাইল কম্পোনেন্টস, তো আমি এখানে লিখবো npm install styled হাইফেন কম্পোনেন্টস, ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে, স্টাইলড কম্পোনেন্টস ইনস্টল হয়ে গেছে। এবার আমি ধরো এই h1 ট্যাগটা চাইছি না, আমি এই h1 ট্যাগটা চাই না, ওকে। এই যে দিস ইজ, এই যে লেখাটা এরকম করে আসছিল আমার, এই লেখাটা এভাবে আসছিল, এটা কেন আসছিল, h1 ট্যাগটার জন্য আসছিল, কিন্তু আমি h1 ট্যাগটা এরকম চাই না। আমি নিজের ইচ্ছে মতন আমার নিজস্ব একটা h1 ট্যাগ আমি বানাতে চাই, আমার নিজস্ব h1 ট্যাগ। তো সেটা বানানোর জন্য আমাকে স্টাইল কম্পোনেন্টস লাগবে, ঠিক আছে। কিভাবে করবো দেখো, আমি করবো কি, ইম্পোর্ট, কাকে ইনস্টল করেছি, স্টাইলড কম্পোনেন্টস। তো স্টাইলড কম্পোনেন্টস এর মধ্যে একটা কিওয়ার্ড হয়, তার নাম হচ্ছে স্টাইলড, ঠিক আছে, স্টাইলড, ইম্পোর্ট স্টাইলড ফ্রম স্টাইলড কম্পোনেন্টস, ইম্পোর্ট স্টাইলড ফ্রম স্টাইলড কম্পোনেন্টস। এবারে এই স্টাইলড এর থ্রুতে আমি নিজের ইচ্ছে মতন একটা h1 ট্যাগ বানাবো। So আমি এখানে লিখবো কনস্ট, নাম দিয়ে দিচ্ছি, যা ইচ্ছে ট্যাগের নাম দাও, আমি দিলাম মাই h1 এরকম নাম দিলাম, মাই h1 এরকম করে নাম দাও, মাই h1। এবারে এই মাই h1 ট্যাগটাতে আমি এই পাতি এরকম h1 চাইছি না, আমি এমন একটা h1 চাইছি যার মধ্যে আগের থেকেই প্যাডিং থাকবে, আগের থেকেই ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, আগের থেকেই সবকিছু থাকবে। তো সেটা দেওয়ার জন্য আমি এখানে দেবো স্টাইলড ডট, কোন ট্যাগকে চেঞ্জ করতে চাইছি, h1 কে। তারপর ব্যাকটিক দিয়ে আমি এখানে দেবো হচ্ছে যে স্টাইল গুলো আমার চাই। ব্যাকটিক মানে হচ্ছে এই বাটনটা যেটা এসকেপের নিচে থাকে, এসকেপ বাটনের নিচে দেখবে একটা ব্যাকটিক বাটন থাকে, ঠিক আছে, টিল্ড সাইন থাকে, টিল্ড সাইনের নিচে এসকেপ বাটনের নিচটাতেই একটা বাটন থাকে, ওটাকে টিপলেই এটা চলে আসবে। সো এটাই দিলাম। এবার এর মধ্যে তুমি নিজের ইচ্ছে মতন স্টাইল দাও, আমি দিলাম এখানে ধরো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ধরো আমি ওখান থেকে স্টাইলটা কপি করে নিচ্ছি, এটাকেই কপি করে নিলাম, বারবার লিখতে হবে না, সেটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে আমি h1 ট্যাগ ইউজই করব না, আমি ইউজ করবো মাই h1 ট্যাগ, ঠিক আছে। So আমি এখানে দিলাম মাই h1, আর এখানেও ইউজ করবো মাই h1, ঠিক আছে, মাই h1, ওকে। দাঁড়াও, দেখো অ্যাবাউট পেজটা কেমন এসে গেল। আমি কিন্তু কোনো অন্য কোনো স্টাইল কিন্তু এখানে লাগাই না, আমি নর্মাল একটা নিজের ইচ্ছে মতন একটা ট্যাগ বানালাম, বুঝতে পারলে। আমি নিজের ইচ্ছে মতন একটা ট্যাগ বানালাম। সো রিঅ্যাক্টে আমরা নিজের ইচ্ছে মতন কম্পোনেন্ট, আমাদের নিজের ইচ্ছে মতন ট্যাগ বানাতে পারি, বুঝতে পারলে সুমন সৌভিক?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝলাম। যে ট্যাগটা বানালেন ওটা তো টাইপ অফ ভ্যারিয়েবল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একটা ভ্যারিয়েবল। এটা একটা ভ্যারিয়েবল। কি করে বানালাম? আমি লিখবো স্টাইলড। স্টাইলড লিখে কোন ধরনের ট্যাগকে অ্যাকচুয়ালি চেঞ্জ করছি আমি? h1 কে চেঞ্জ করছি। এবার h1 ট্যাগই আমার চাই উইথ কি? এই স্টাইল গুলো চাই তার সঙ্গে। তো সেটা নিয়ে আমি এই ট্যাগটা বানালাম। এটাই। সো সেটাকে বলা হয় হচ্ছে স্টাইলড কম্পোনেন্টস। ওকে? এটাও একটা সিএসএস দেওয়ার উপায় রিঅ্যাক্টের মধ্যে। এটা গেল। আরো একটা জিনিস হয়, সেটার নাম হচ্ছে সাস বলে একটা হয়। সাস, SAS সাস বলে একটা সিএসএস হয়। আর একটা জিনিস হয় গ্লোবাল স্টাইলিং বলেও একটা হয়। আমি আপাতত আজকে সাসটা দেখিয়ে দিই, সাসটা দেখিয়ে শেষ করব, তারপরে তোমাদের অন্যান্য জিনিসগুলো করতে হবে। হুম। সো সাসটা করার জন্য এখানে আমি লিখবো npm install SASS। এটা অনেক ডেভেলপাররা ইউজ করে, তো ওই জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে লিখবো SASS সাস। ঠিক আছে, এন্টার করলাম, এটা ইনস্টল হয়ে যাবে। সো এটা দেখো ইনস্টল হয়ে গেছে। এবারে সাস দিলে অ্যাকচুয়ালি সুবিধা হয় একটা, সেটা হচ্ছে আমাকে আম, আম, আলাদা করে একটা ফাইল বানিয়ে আমি গ্লোবালি সেই সিএসএস গুলোকে ইউজ করতে পারি। বুঝতে পারলে? মানে একটা হোমের জন্য আলাদা সিএসএস, সবকিছুর জন্য আলাদা আলাদা করে আমি সিএসএস ইউজ করতে পারি। হ্যাঁ, মানে এইটার ফুল ফর্মটা যদি আমি বলে দিই, সাস মানে কিছু একটা এক্সট্রা জিনিস নয়। সাসের ফুল ফর্ম যদি বলি, ফুল ফর্মটা একটু শুনে নাও জাস্ট। ফুল ফর্ম শুনলে বুঝে যাবে যেটা এক্সট্রা কিছু না। এটাকে বলে সিস্টেমেটিক্যালি অসাম স্টাইল শিটস। সিস্টেমেটিক্যালি অসাম স্টাইল শিটস, এটা হচ্ছে এর নাম। ঠিক আছে? সো এটা কি ইউজ করব? তো এটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখে নাও। তো ফার্স্টে ইনস্টল করলাম। ইনস্টল করার পরে একটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে কিন্তু অনেক সময় যদি কাজ না করে এটা কিন্তু আমাদের গ্লোবালি ইনস্টল করতে হয়। যদি কোনো সময়তে এটা আমার গ্লোবাল মানে কাজ না করে, সার্চ ধরো ইনস্টল করলাম আমি, ইনস্টল করার পরেও এটা আমার কাজ করছে না, তখন আমায় কিন্তু এটা গ্লোবালি ইনস্টল করতে হবে। হুম। সো গ্লোবালি ইনস্টল করার জন্য কিভাবে করতে হয় সেটা বলে দিই। গ্লোবালি ইনস্টল করার জন্য এখানে লিখতে হবে npm, সরি এটা cls করে নিই আমি, npm install -g sass লিখে দিলাম। ঠিক আছে? সো এটা গ্লোবালি ইনস্টল হয়ে যাবে। হয়ে গেছে গ্লোবালি ইনস্টল। এবার আমি SCSS যদি ইউজ করতে চাই, তো এখানে আমি নর্মাল সিএসএস ফাইল বানাবো না, আমি এখানে SCSS ফাইল বানাবো। সো এখানে একটা ফাইল বানাচ্ছি, রাইট ক্লিক করে এখানে নিউ ফাইল দিলাম, এটার নাম ধরে দিলাম styles.scss। ঠিক আছে? SCSS। এবার এই SCSS এর মধ্যে নিজের ইচ্ছে মতন ধরো একটা কিছু বানাচ্ছি আমি। সো ধরো একটা বাটন বানাচ্ছি, ডট বাটন, বা ধরো বাটন ট্যাগের মধ্যেই ডাইরেক্টলি দিয়ে দিলাম, বাটন ট্যাগের মধ্যেই। সো কিছু একটা ব্যাকগ্রাউন্ড কালার ধরো দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এরকম একটা দিয়ে দিচ্ছি। কিছু একটা টেক্সট কালারও দিয়ে দিই, টেক্সট কালার এটা ধরো দিয়ে দিলাম। ফন্ট ওয়েট বোল্ডার দিয়ে দিলাম ধরো। আর ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ 25 পিক্সেল করে দিই। আর বর্ডার রেডিয়াস ধরো 25 পিক্সেল করে দিই। প্যাডিং দিয়ে দিই, প্যাডিং বোথ সাইডই হরাইজন্টালি ভার্টিক্যালি 15 পিক্সেল 20 পিক্সেল এরকম ধরো দিয়ে দিলাম। আর বর্ডার নান করে দিচ্ছি, বর্ডার নান, ব্যাস। সো এই SCSS টাকে আমি এখন ইউজ করতে চাইছি। ওকে, সো আমি এখানে ধরো এই এর মধ্যে কম্পোনেন্টস এর মধ্যে এই জায়গাটাতে অ্যাবাউট পেজের মধ্যেই ধরো, অ্যাবাউট না কন্ট্যাক্ট পেজের মধ্যে এখানে লিখলাম ধরো একটা বাটন, বাটন লিখলাম কল আস। ঠিক আছে? কল আস এরকম লিখলাম। আর এখানে আমি ইম্পোর্ট করে নিচ্ছি SCSS ফাইলটা। ঠিক আছে? সো আমি এখানে লিখলাম ইম্পোর্ট ডট ডট স্ল্যাশ styles.scss, styles.scss এটা দিলাম।
সো এটাকে দিয়ে কন্ট্যাক্ট পেজের মধ্যে আমি যেতে চাইছি, তো আমি এখানে কেটে দিলাম এটা, কন্ট্যাক্ট পেজে গেলাম, দেখো কলাস বাটনটা আমার প্রপারলি কিন্তু চলে এসছে SCSS এ, ঠিক আছে। এবার আমি সাধারণত আমার ক্ষেত্রে যদি বলো, এটা অ্যাকচুয়ালি কিন্তু অনেকটা আম, আমি খুব একটা ইউজ করি না, কিন্তু SCSS ইউজ করার সুবিধা আছে অনেক, এটা তোমরা তখন বুঝতে পারবে যখন বড় প্রজেক্ট করবে, ঠিক আছে। বড় প্রজেক্ট করলে বুঝতে পারবে। সাসের সুবিধাটা হচ্ছে যে আমি এখানে ভ্যারিয়েবল বানাতে পারি, ভ্যারিয়েবল বানিয়ে কাজ করতে পারি। ভ্যারিয়েবল বানিয়ে মানে আমি এরকম বলতে চাইছি, ধরো এইখানে CSS এর মধ্যে ভ্যারিয়েবল বানালাম, CSS এর মধ্যে ভ্যারিয়েবল বানাতে গেলে ডলার সাইন দিয়ে বানাতে হয়, ডলার দিয়ে একটা আমি প্রাইমারি কালার বলে ভ্যারিয়েবল বানাচ্ছি, প্রাইমারি কালার, ওকে। প্রাইমারি কালার ইকুয়াল টু দিয়ে ধরো আমার প্রাইমারি কালার আমি চাইছি হচ্ছে এই অ্যাকোয়া মেরিন বলে যে কালারটা আছে, এটাকেই ধরো আমি প্রাইমারি কালার চাইছি, অ্যাকোয়া মেরিন। সেমিকলন দিয়ে দিলাম। এবার আমি যেখানে যেখানে আমার কালারটা লাগবে সেখানে আমি প্রাইমারি কালারটাকে কল করে নেবো, সেখানে আমার ডলার দিয়ে প্রাইমারি কালার ইউজ করে নাও। সো আমার কালার আপাতত কিছু কিন্তু চেঞ্জ হবে না এখানে, দেখো রিফ্রেশ করো, কিছুই চেঞ্জ হবে না। সো এখানে এই কালারটা আমার গ্লোবালি কিন্তু তৈরি হয়ে গেল, হ্যাঁ। এখানে অন্য কোনো কালারও ইউজ করতে পারো, অ্যালিস ব্লু ইউজ করে নিলাম, অ্যালিস ব্লু, সাদা টাইপের কালার, এটা এরকম আসবে, ঠিক আছে। এটা গেল, এটাই হচ্ছে সাস। তো এতগুলো CSS দেওয়ার আমি উপায় বললাম, তোমরা বলো তোমাদের কোনটা পছন্দ হয়েছে। স্যার মডিউল। হ্যাঁ অবশ্যই, মডিউলটা আমি সব থেকে বেশি ইউজ করি। আচ্ছা, ওটা সহজ। হ্যাঁ অ্যাকচুয়ালি ওটা অনেক সহজ। আর একটাও হয়, সেটা হচ্ছে আমি যেটা গ্লোবাল CSS বানাচ্ছি, গ্লোবাল স্টাইলিং বলেও একটা জিনিস হয়, ঠিক আছে। গ্লোবাল CSS হচ্ছে, ধরো আমি একটা গ্লোবাল ফাইল বানালাম, হ্যাঁ। গ্লোবাল ফাইল মানে হচ্ছে ধরো index.css বলে আমি একটা ফাইল বানালাম, ওখানে সারা আমার প্রজেক্টে যত CSS লাগবে সব ওখানে আছে। তো সেটা যদি চাই আমি, সেখানে আমি ধরো এখানে আমি দিলাম নিউ ফাইল, এর নাম দিলাম index.css, index.css। এবার এই index.css এর মধ্যে যত CSS আমি বানিয়েছি না, সেটাকে আমি এখানে ইউজ করতে পারি, এখানে লিখে দিলাম, ওকে। এবার লিখে দেওয়ার পরে এই CSS টাকে আমি ইম্পোর্ট কোথায় করবো বলো তো? এই CSS টাকে আমি ইম্পোর্ট করবো app.js এ, তাহলে index.js এ। কারণ দেখো আমার যত কম্পোনেন্ট আমি বানাচ্ছি শেষেও কোথায় আসছে, app.js এই তো আসছে না। আর app.js টা কোথায় আসছে লাস্টে, index.js এ আসছে। তো স্বাভাবিকভাবে যদি একটা স্টাইল ফাইল বানিয়ে আমি ওটাকে যদি শুধুমাত্র index.js এ বা app.js এ ইম্পোর্ট করে রাখি, তাহলে তো আমার সারা প্রজেক্টের মধ্যেই ওই CSS টা লেগে গেল, তাই না? বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ এইটাকে বলা হয় গ্লোবাল CSS, ঠিক আছে। এটাকে বলা হয় গ্লোবাল CSS। আর কিছু নেই এখানে বিশেষ বোঝার, সবই ছিল এখানে। সো নেক্সট দিন আমি CSS টা নিয়ে আরো এগোবো, টেলউইন্ড দেখাবো, বুটস্ট্র্যাপ দেখাবো, এসব জিনিসগুলো দেখাবো। পরের দিনে ক্লাসটা যেটা হবে সেটা রিয়াক্ট একেবারে বেসিকের জন্য লাস্ট ক্লাসই বলতে পারো, পরের ক্লাসটা মানে কালকের ক্লাসটা। কালকে নেব। তারপরে তার পরের ক্লাসটার থেকে আমি হুক করানো শুরু করব, ইউজ স্টেট হুক, ইউজ এফেক্ট হুক, এসব জিনিসগুলো করানো শুরু করবো। ওগুলোই হচ্ছে আসল রিয়াক্ট, এগুলো রিয়াক্ট হচ্ছে না অ্যাকচুয়ালি, হ্যাঁ। এতক্ষণ যেগুলো করালাম এর মধ্যে রিয়াক্ট খুব কম ছিল, মানে রিয়াক্টের মধ্যে CSS দেয়া এটা নট এ বিগ ডিল। বড় ডিল হচ্ছে আমি রিয়াক্টের মধ্যে কি করে হুক লাগাবো, রিয়াক্টের মধ্যে কন্ডিশনাল রেন্ডারিং কি করে করব, পেজিনেশন কি করে করব, API কি করে কল করব, এগুলো হচ্ছে অ্যাকচুয়াল রিয়াক্ট, ঠিক আছে। তো সেগুলোতে আসবো আমি আস্তে আস্তে। তো কালকে করতে হবে তো ক্লাস 8টার সময় দুজনেই? হ্যাঁ স্যার, আমার হয়ে যাবে। হ্যাঁ স্যার ঠিক আছে, করতে পারবো। এখন থেকে আমি ক্লাস পরপরই করাবো, আমার এখন প্রচন্ড চাপ কম আছে অ্যাকচুয়ালি, এরকমই থাকবে, চাপ কমই থাকবে, কোনো চিন্তা নেই। যাই হোক, আমি রেকর্ড পাঠিয়ে দিচ্ছি, এটা রেকর্ড হয়ে গেছে অলরেডি।